হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি কর্নেল সমগ্র থেকে সমুদ্রে মৃত্যুর ঘ্রাণের শেষ পর্ব নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তাহলে শুরু করা যাক সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল সমগ্র থেকে সমুদ্রে মৃত্যুর ঘ্রাণ। কৌশলাদি ফিরে এসে বলেছিলেন, ডক্টর আচারিয়া বললেন অশোক শাটে 4 তলায় সিঙ্গল সুইটে ছিল। তার সঙ্গে কারো ঘনিষ্ঠতা তিনি লক্ষ্য করেননি। অশোক শাটে তার মতে অহংকারী লোক, কারো সঙ্গে বিশেষ কথাবার্তা বলতো না, তার সঙ্গেও না। বেলা 9টায় পুলিশের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছিল এবং পূর্বাচলের বোর্ডাররা মুক্তি পেয়েছিলেন। ব্রেকফাস্টের পর কর্নেল 2 পুলিশ কর্তার সঙ্গে নিচের রাস্তায় দাঁড়িয়ে যখন কথা বলছিলেন, তখন আমি আমাদের সুইটের ব্যালকনিতে বসে সিগারেট টানছি। ডক্টর পান্ডেকে দেখলুম খালি হাতে একটা অটো রিকশাতে চেপে চলে গেলেন। তিনি যে আবার নতুন করে ট্রেনের টিকিট কাটতে স্টেশনে ছুটে গেলেন তা স্পষ্ট। বেচারার ট্রেন ভাড়াটা গচ্চা গেছে, কারণ 9:30টার ট্রেন ততক্ষণে চলে গেছে। রেল স্টেশন এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। তার উপর স্টেশনগামী রাস্তাটা গেছে ওল্ড চন্দনপুরের ভেতর দিয়ে। সেখানে যানবাহনের প্রচণ্ড ভিড় হয়। কৌশলাদি বিষণ্ণভাবে নিজের সুইটে ফিরে গেছেন। ডান দিকে ঝাউবন এবং সামনের বিচে রোজকার মতোই ট্যুরিস্টদের চলাফেরা দেখা যাচ্ছিল। তারপর বাঁ দিকে দুর্গপ্রাসাদের ধ্বংসস্তূপে পাগলাবাবুকে দেখতে পেলুম। চুপচাপ দাঁড়িয়ে সমুদ্র দর্শন করছিলেন তিনি। হঠাৎ করজোড়ে সম্ভবত সমুদ্রকে প্রণাম করলেন। নিচের ঘাস জমিতে বেওয়ারিশ গাধাটা নিরুত্রপে ঘাস খাচ্ছে। পুলিশ অফিসাররা তাদের বাহিনী নিয়ে চলে গেলেন। কর্নেল ফিরে এসে নিচে অদৃশ্য হলেন। একটু পরে দরজায় 2বার নক করার শব্দ হলো। দরজা খুলে বললুম, পুলিশ এত কাণ্ড করে কিছু ক্লু খুঁজে পেয়েছে কিনা বলুন। কর্নেল বললেন, দরজায় দাঁড়িয়ে ঘোষণা করতে বলছো বুঝি? হেসে ফেললুম, না, ভেতরে ঢুকেই বলবেন। আসলে আপনি অতক্ষণ ওদের সঙ্গে গুজগুজ ফুসফুস করছিলেন, তাই আপনাকে সামনে দেখেই প্রশ্নটা মুখ দিয়ে বেরিয়ে গেল। দরজা বন্ধ করে চেয়ারে বসে কর্নেল টুপি খুলে টেবিলে রাখলেন। তারপর তাকে হাত বুলিয়ে বললেন, 3 তলার 17 নম্বর সুইট এখনো বন্ধ এবং 2জন কনস্টেবল পাহারা দিচ্ছে। কাজেই পুলিশের তদন্ত এখনো শেষ হয়নি। বোর্ডারদের জেরা করে মিস্টার পট্টনায়ক কোনো ক্লু পেয়েছেন কিনা তা আমাকে কেন জানাবেন? উল্টে আমাকেই বলে গেলেন এবার যেন নিজস্ব পদ্ধতিতে স্বাধীনভাবে তদন্ত করে ওদের সাহায্য করি। আশ্চর্য! বলে কর্নেল চুরুট ধরালেন। আমি বললুম, পাগলাবাবু দুর্গপ্রাসাদের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সমুদ্রকে প্রণাম করছেন দেখলুম। আপনি বলছিলেন ওর ওই গান বা পদ্যটার নাকি বিশেষ কোনো গোপন অর্থ আছে। কেন এ কথা বলছিলেন জানতে পারি? কর্নেল চুরুটের ধোঁয়ার মধ্যে বললেন, আজ সকালে ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। হ্যাঁ, ব্যালকনি থেকে দেখছিলুম। আবুল তাবুল কথাবার্তা বলছিলেন, মাথা মুন্ডু বোঝা যায় না। আমাকে কেয়াবনের ভিতর একটা মজার জিনিস দেখাবেন বলে ডেকে নিয়ে গেলেন। তারপর হঠাৎ বলে উঠলেন, কিচ্ছু নেই, এমনি এমনি ডেকে ব্লাফ দিলুম বলেই চোখ নাচালেন। তার গানের মধ্যে নাকি এরকম ব্লাফ নেই। আমাকেই খুঁজে বের করতে হবে তার গানের মানে, তাহলেই নাকি আমার চোখ খুলে যাবে। যাই হোক, তার নাম ধাম পরিচয় জানতে চাইলুম। বললেন 1 কাপ কফি খাওয়ালে বলবেন। কফি খাওয়ালুম, কিন্তু ওই পদ্যটা বিদ ঘুটে সুরে গাইতে গাইতে নাচ জুড়ে দিলেন। হ্যাঁ, তা দেখছিলুম। আমার কেন যেন মনে হলো
এ পাগল শিয়ানা পাগল। এখানকার কেউ ওকে চেনে না শুনেছি, হঠাৎ কোত্থেকে এসে জুটেছেন? কর্নেল বললেন, আমিও খোঁজ নিয়েছি। পাগলাবাবু প্রকৃতি পরিবেশ সম্মেলনের আগের দিন এখানে এসেছেন। ভদ্রলোককে রোড সাইড কাফের মালিকই পাগলাবাবু নাম দিয়েছেন। তবে উনি ওই গাধাটা ছাড়া কাকেও উত্ত্যক্ত করেন না। গাধাটা কার কে জানে? নব বলছিল গাধাটা কিছুদিন থেকে এখানে দেখা যাচ্ছে। কে তার মালিক কেউ জানে না। বলে কর্নেল চুরুট অ্যাস্ট্রেতে রেখে উঠে দাঁড়ালেন। পিঠের সঙ্গে ওর কিট ব্যাগ এঁটে বললেন, তুমি চুপচাপ ঘরে বসে না থেকে এবার বাইরে চলো। আপনার কিট ব্যাগ আর প্রজাপতি ধরা জালে স্টিক বেরিয়ে আছে। এই রোদে প্রজাপতির পেছনে ঘুরবেন, আর আমাকে কোথাও খামোকা দাঁড়িয়ে থাকতে হবে। সি বিচে ঘুরতেও আমার গা ছমছম করে। যা ঢালু বীচ, মনে হয় এখনই সমুদ্র এসে ঝাঁপিয়ে পড়ে টেনে নিয়ে যাবে। সমুদ্র কিছু নেয় না, নিলেও ফিরিয়ে দেয়। অবশ্য জ্যান্ত জয়ন্ত চৌধুরীকে নিয়ে একটু পরে মৃত জয়ন্ত চৌধুরীকে ছুঁড়ে ফেরত দেবে। তাহলে সি বিচে তুমি নামবে না, আমিও না। ডান দিকে বালিয়াড়ির ওপর দিয়ে হেঁটে কিছু দূর গিয়ে আমরা পুরো লাইট হাউসের পেছনে নামব। ওখানে একটা জঙ্গল আছে, প্রচুর বুনো ফুল ফোটে। হ্যাঁ, ফুল যেখানে প্রজাপতি সেখানে। তবে তোমার দৃষ্টিশক্তি থাকলে কোনো প্রেমিক প্রেমিকাকে আবিষ্কার করতেও পারো। কি যে বলেন, লুকিয়ে প্রণয় লীলা দেখতে বলছেন? আহা, ইচ্ছে না হলে লাইট হাউসে চুরো দেখবে। চলো বেরিয়ে পড়ি। কিছুক্ষণ পরে বালিয়াড়ির উপর ঝাউবনে কয়েক জোড়া প্রেমিক প্রেমিকাকে পেরিয়ে গিয়ে ফাটল ধরা প্রাচীন লাইট হাউসটি চোখে পড়ল। তার পেছন দিকে ঘন উঁচু নিচু গাছ আর ঝোপঝাড়। ঝোপের ভেতর বড় বড় পাথর পড়ে আছে। একটু দূরে উত্তর দিকে একটা টিলার মাথায় মন্দির দেখা গেল। লাইট হাউসটা আমার দেখা, তবে এত কাছে আসেনি, তাই টিলা বা মন্দিরটা চোখে পড়েনি। এখন দেখতে পেয়ে বললুম, বরং চলুন মন্দির দর্শন করে আসি। এক মিনিট, দেখি ওই প্রজাপতিটা ধরতে পারি নাকি। ওটার নাম জগন্নাথ প্রজাপতি। ডানায় অবিকল পুরীর মন্দিরের দেবতা জগন্নাথের ছবি আছে মনে হয়। কর্নেল কিটব্যাগ থেকে প্রজাপতি ধরা জাল বের করে গুড়ি মেরে এগিয়ে গেলেন। আমি একটা উঁচু পাথরে উঠে লাইট হাউসটা দেখতে থাকলুম। একটু পরে দেখি লাইট হাউসের নিচের এক বড় পাথরের আড়াল থেকে একজন শিখ ভদ্রলোক বেরুলেন। তারপর তিনি হন হন করে হেঁটে জঙ্গলের ভেতর অদৃশ্য হলেন। বললুম, কর্নেল, প্রণয়লীলা কোথায়? এইমাত্র এক শিখ ভদ্রলোক লাইট হাউসের নিচ থেকে বেরিয়ে জঙ্গলে ঢুকলেন। জগন্নাথ প্রজাপতি ধরতে ব্যর্থ প্রকৃতিবিজ্ঞানী সোজা হয়ে দাঁড়ালেন। শিখ ভদ্রলোক? বলে তিনি একটা পাথরে উঠে বাইনোকুলারে তাকে খুঁজতে থাকলেন। কিছুক্ষণ পরে বললেন, হ্যাঁ, পিচ রাস্তার মোড়ে একটা অটো রিক্সা দাঁড়িয়ে আছে। শিখ ভদ্রলোক সেদিকে এগিয়ে যাচ্ছেন। ভদ্রলোক হয়তো লাইট হাউসে চড়তে গিয়েছিলেন, দরজা আঁটা দেখে ফিরে যাচ্ছেন। অটো রিক্সাতে চেপে উনি উল্টো দিকে যাচ্ছেন। হ্যাঁ, মোরাম রাস্তায় বাঁক নিয়ে অটো রিক্সা চলেছে মন্দিরের টিলার দিকে। পার্বতীর মন্দির টুরিস্টদের দেখার মতো, 400 বছরের পুরনো মন্দির। বলে কর্নেল পাথর থেকে নামলেন। বললুম, লাইট হাউসের গায়ে কি ওটা, ফলক? হ্যাঁ, পর্তুগিজ বণিকদের তৈরি লাইট হাউস। ফলকে রোমান অক্ষরে কি সব লেখা আছে পড়া যায় না। সমুদ্রের নোনা হাওয়ার উপদ্রবে ক্ষয়ে গেছে। চলুন না দেখে আসি। চলো দেখি, ওটার কোথাও জগন্নাথ প্রজাপতি থাকতে পারে। তাছাড়া শিখ ভদ্রলোক ওখানে কি করছিলেন দেখা যাবে।
ঝোপঝাড় এবং গাছের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা লাইট হাউসের কাছে গেলুম। তারপর কর্নেল বললেন, লাইট হাউসের গোড়ায় কত বালি জমেছে দেখছো? লোহার ফ্রেমে আটকানো কপাটের প্রায় অর্ধেকটা বালিতে ভরে গেছে। ঘাস গজিয়েছে প্রচুর। হ্যাঁ, এখানটায় যেন কেউ খুঁড়েছিল। ভেজা বালি, ঘাস নেই। কর্নেল হাঁটু ভাঁজ করে বসে সেই জায়গাটা খুঁড়তে শুরু করলেন। তারপর টেনে বের করলেন হাত তিনেক লম্বা লাইলনের মোটা দড়ি। বললুম, কি অদ্ভুত, শিখ ভদ্রলোকে কি এখানে দড়িটা পুঁতে রেখে গেলেন? কর্নেল দড়িটা ঝেড়ে বালি পরিষ্কার করে গম্ভীর মুখে বললেন, জয়ন্ত, অবিকল এইরকম দড়ির ফাঁসে শ্রাবন্তীকে মারা হয়েছে। হ্যাঁ, একই দড়ি। কিন্তু সেই দড়ি তো পুলিশের কাছে আছে। হ্যাঁ। তাহলে? কর্নেল দড়িটা কিট ব্যাগে ঢুকিয়ে রেখে বললেন, খুনি শ্রাবন্তীকে মেরে ফেলার জন্য যে দড়িটা কিনে এনেছিল, এটা তারই অংশ। দড়িটা শ্রাবন্তীকে শাওয়ারে ঝোলানোর পক্ষে বেশি লম্বা ছিল। তাছাড়া পুরো দড়িটা প্যান্টের পকেটে ঢোকানো যাচ্ছিল না বলেই এই অংশ কেটে রেখেছিল খুনি। পুলিশ পূর্বাচল হোটেল সার্চ করেনি, কিন্তু পরে যদি প্রত্যেক বোর্ডারের ঘর সার্চ করে, সেই ভয়ে বাকি দড়িটা লুকিয়ে রেখে গেল খুনি। বাইরে কোথাও ছুঁড়ে ফেললে কারো চোখে পড়তে পারে। তার চেয়ে এই জায়গাটা নিরাপদ, কারণ লাইট হাউসে নাকি সামুদ্রিক অজগর সাপের আড্ডা। সেই ভয়ে পারতপক্ষে কেউ এদিকে পা বাড়ায় না। বলুম, তাহলে ওই শিখ ভদ্রলোকই তো খুনি। কিন্তু পূর্বাচলে কোনো শিখ ভদ্রলোক ওঠেনি। বলে কর্নেল হন্তদন্ত হাঁটতে থাকলেন। পিচ রাস্তায় পৌঁছে তিনি বাইনোকুলারে মন্দিরের টিলাটা দেখে নিলেন। বললেন, নিচে চত্বরে কয়েকটা অটো রিক্সা আর দুটো প্রাইভেট কার দাঁড়িয়ে আছে। সিঁড়িতে পুণ্যার্থীরা কেউ নামছেন, কেউ উঠছেন, কিন্তু শিখ ভদ্রলোককে দেখতে পাচ্ছি না। মন্দিরের দূরত্ব কত এখান থেকে? তা প্রায় 2 কিলোমিটার। বাপস, এই খড় রোদে অত দূর হাঁটতে পারবো না। বালিয়াড়ি আর খোলা পাথুরে মাঠ, সারা পথে কোনো গাছ নেই যে ছায়ায় দাঁড়িয়ে বিশ্রাম নেব। কর্নেল শ্বাস ছেড়ে বললেন, আজ মেঘ নেই, বড্ড চড়া রোদ। আমার টাক ঘামতে শুরু করেছে। চলো, নিউ চন্দনপুরের কাছে বাঁকের মুখে শিরিষ গাছটার তলায় গিয়ে দাঁড়াই। বাইনোকুলারে লক্ষ্য রাখবো। শিখ ভদ্রলোককে নিয়ে অটোরিকশাটায় এলেই রাস্তার মধ্যে দাঁড়িয়ে তাকে থামাবো। দরকার হলে ফায়ার আর্মস বের করেও থামাবো। ঠিক জয়ন্ত, চলে এসো। একটু পরে শিরিষ গাছের ছায়ায় দাঁড়িয়ে কর্নেল বাইনোকুলারে টিলার মন্দির দেখতে থাকলেন। আমি দরদর করে ঘামছিলুম। গাছের ছায়ায় জোরালো হাওয়া ছিল। কর্নেল টুপি খুলে বগল দাবা করেছিলেন। কিছুক্ষণের মধ্যেই সামুদ্রিক হাওয়ায় শরীর জুড়িয়ে গেল। প্রায় আধ ঘন্টা পরে একটা অটো রিক্সা ফিরে এলো। তাতে শিখ ভদ্রলোক নেই, এক দম্পতি ছিলেন। বললুম, কর্নেল, শিখ ভদ্রলোক যদি প্রাইভেট কারে চলে আসেন, আগে দেখতে পাবেন কি করে? কর্নেল বললেন, বাইনোকুলারে টিলার নিচে চত্বর সবটাই স্পষ্ট দেখতে পাচ্ছি। এখনো কোনো শিখ ভদ্রলোককে দেখতে পাচ্ছি না। আরও আধ ঘন্টায় 3টে অটোরিকশা ফিরে এলো। কোনোটাতেই শিখ ভদ্রলোক ছিলেন না। আমার উত্তেজনা ততক্ষণে থিতিয়ে গেছে। বললুম, বরং আমি পূর্বাচল হোটেলে গিয়ে ওসি বা ডিটেকটিভ ইন্সপেক্টরকে টেলিফোনে আপনার কথা জানিয়ে দিই। ওরা প্লেন ড্রেসের পুলিশ নিয়ে পার্বতীর মন্দিরে হানা দেবেন। এই সময় একটা খালি অটোরিকশা নিউ চন্দনপুরের বসতি এলাকা থেকে বেরিয়ে আসছিল। কর্নেল হাত তুলে রিকশাটা ডাকলেন। অটোরিকশার ড্রাইভার হিন্দিতে বলল, মন্দির দর্শনে যাবেন স্যার? তাহলে 20 টাকা লাগবে। কর্নেল বললেন,
আমরা যাব, ধরো আধ ঘন্টা পরে ফিরে আসবো। পূর্বাচল হোটেলে নামিয়ে দেবে। কত নেবে? 75। বুঝলাম সে মৌকা বুঝে দর হাঁকছে। দরাদরি করে 60 টাকার নিচে তাকে নামানো গেল না। কর্নেল অটোরিকশাতে চেপে বসলেন, আমাকেও বসতে হলো। এতগুলো টাকা খরচ করে গোয়েন্দাগিরির মানে হয় না, কিন্তু কর্নেলের মাথায় ঝোঁক চেপেছে। তিনি যেন আমার মনের কথা আঁচ করে হাসতে হাসতে বললেন, জয়ন্ত, 400 বছরের পুরনো মন্দির, আর পার্বতীর বিগ্রহ নাকি আরও প্রাচীন। তোমাকে আমার ক্যামেরায় মন্দির আর বিগ্রহের ছবি তুলে দেব। দৈনিক সত্যসেবক পত্রিকায় একটা ফিচার লিখে অন্তত 250-300 টাকা পাবে। তা থেকে আমাকে 60 টাকা উসুল করে দেবে। ওর কথায় আমারও হাসি এলো। বললুম, ছবির দরুন আমাদের কাগজে আরও 200 টাকা দেবে। ব্যাস, তাহলে আর কথা কি? তুমি ভাবো আমি বুঝি ঘরের খেয়ে বনের মোষ হাঁকিয়ে বেড়াই? মোটেও না। অর্কিড, প্রজাপতি, ক্যাকটাস বা নিদেন পক্ষে পাখির ছবি সমেত একটা ইংরেজি ফিচার লিখলেই সব খরচ উসুল হয়ে যায়। তুমি তো জানো, মার্কিন মুলুকের নেচার পত্রিকায় ছবি সমেত 3 পাতা ছাপানো লেখার জন্য আমি পাই কমপক্ষে $100। জানি জানি, আপনি হ্রদ দেখেন এবং কলাও বেচেন। কর্নেল আবার গম্ভীর হয়ে বাইনোকুলারে চোখ রাখলেন। সংকীর্ণ মোরাম রাস্তা। একটা প্রাইভেট কারকে আমাদের অটোরিকশা সাইড দিল। দেখলুম গাড়ি ভর্তি মহিলা, কাচ্চা, বাচ্চা এবং 2জন মাথা ন্যাড়া প্রৌঢ় ভদ্রলোক। পার্বতীর মন্দিরে বোধহয় মানত সেরে মাথা ন্যাড়া করে এলেন। 15 মিনিটের মধ্যেই পৌঁছে গেলুম। টিলাটার নিচে চত্বরে কয়েকটা অটো আর 2টো প্রাইভেট কার দাঁড়িয়ে আছে। কিছু ফুল বিক্রেতা চিৎকার করে ওড়িয়া ভাষায় কিছু বলছে। 2টো ট্রলিতে খাবার বেচছে মিঠাইওয়ালা। ভিড়ে চোখ বুলিয়ে কর্নেল বললেন, চলো, সিঁড়ি বেয়ে মন্দিরে ওঠা যাক। জুতো খুলে রাখতে হবে নিচে। জুতো পাহারার লোক আছে, কিছু পয়সা তার প্রাপ্য। জুতো জিম্মা রেখে সিঁড়িতে উঠলুম। আগে কর্নেল, পেছনে আমি। সিঁড়িটা বেজায় খাড়া। নামতে লোকেদের কষ্ট হওয়ার কথা নয়, কিন্তু উঠতে অনেকেই হাঁপিয়ে পড়ছে। বিশ্রাম নিতে নিতে উঠছে। মাঝামাঝি গিয়ে কর্নেল বললেন, একটু রেস্ট নেওয়া যাক। চড়া রোদ বলে এই অবস্থা, তাছাড়া বয়স। তিনি হঠাৎ থেমে গেলেন। দেখলুম ডক্টর পরিমল হাজরা তার স্ত্রী মালবিকার একটা বাহু ধরে সাবধানে তাকে নামিয়ে আনছেন। কর্নেলকে দেখে ডক্টর হাজরা একটু আড়ষ্ট হেসে বলে উঠলেন, আর বলবেন না, আমার ধর্মে টর্মে মতি নেই, কিন্তু আমার মিসেস পার্বতী দর্শন না করে জলগ্রহণ করবেন না। মালবিকা হাজরা কর্নেলের দিকে কেন যেন রুষ্ট দৃষ্টে তাকিয়ে বললেন, যান কর্নেল সাহেব, গেলে পুণ্যি হবে। মানত করে থাকলে চুল, গোঁফ, দাড়ি সব কামাতে হবে কিন্তু। কর্নেল হাসলেন, তারপর টুপি খুলে বললেন, মানত করলে এই টাকের আনাচে কানাচে যেটুকু চুল আছে তাতে দেবী তুষ্ট হবেন না। আর গোফদারির যা অবস্থা তা দেখতেই পাচ্ছেন, সব সাদা হয়ে গেছে। বুড়োর গোফদারি কি দেবীর পছন্দ হবে? মিসেস হাজরা আর কথা বললেন না। স্বামীর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নাপতে শুরু করলেন। ডক্টর হাজরা বললেন, ডক্টর পান্ডে আমার মিসেসকে পার্বতীর মন্দিরের খবর দিয়ে আমাকে বিপদে ফেলেছেন। ডক্টর পান্ডের সঙ্গে দেখা হয়নি? ট্রেনের টিকিট পেয়েছেন উনি? এখানে এসে দেখা হলো। রাত 9:35 টিকিট পেয়েছেন। ডক্টর পান্ডের সঙ্গেই তো মিসেস আসতে চেয়েছিলেন, কিন্তু ডক্টর পান্ডে কখন বেরিয়ে এসেছেন। অগত্যা মিসেস জেদ ধরলেন, আমাকে পার্বতীর মন্দিরে নিয়ে আসতে হবে। ডক্টর পান্ডে এসেছেন এখানে? হ্যাঁ, দেখলুম এখনো লাইনে আছেন। আমি তো পুজো দিতে যাইনি। ম্যান ওম্যান সেপারেট লাইন।
বলে ডক্টর হাজরা গম্ভীর মুখে নেমে গেলেন। চূড়ার মন্দির প্রাঙ্গণে দুটো লাইন, পুরুষ ও মহিলা আলাদা লাইনে পুজোর উপাচার শাল পাতায় দুহাতে ধরে দাঁড়িয়ে আছেন। তারপর কর্নেল যাকে হ্যালো ডক্টর পান্ডে বলে সম্ভাষণ করলেন, তাকে দেখে আমি অবাক। পরনে মটকার ধুতি, গলায় জড়ানো মটকার চাদর, খালি গায়ে পুইতে শোভা পাচ্ছে, পা দুটোও খালি, কপালে এক পোঁচ সিঁদুর। ডক্টর পান্ডে বিষণ্ণভাবে বললেন, 12টা 5-এর ট্রেনে ফার্স্ট ক্লাস নেই, প্যাসেঞ্জার ট্রেন। একটু পরেই একটা মেল ট্রেন আছে, তাতে ফার্স্ট ক্লাস আছে, কিন্তু সব বার্থ রিজার্ভড। বসে পাটনা যাওয়া যায়, কিন্তু ওই ট্রেনে ফার্স্ট ক্লাসে নাকি সেকেন্ড ক্লাসের যাত্রীরাও ঢুকে পড়ে, তাই রিস্ক নিলুম না, রাতের ট্রেনই ভালো। কর্নেল বললেন, পুজো দিলেন তাহলে? দেব না, ব্রাহ্মণ সন্তান, তাছাড়া যা ফাড়া গেল। বলে তিনি সিঁড়ির দিকে এগিয়ে গেলেন। কর্নেল প্রাঙ্গণের দক্ষিণে পাঁচিলের কাছে গিয়ে নিচে উঁকি দিলেন। দেখলুম নিচের দিকটা আরো খাড়া এবং ঝোপ জঙ্গল পাথরে ভর্তি। বাইনোকুলারে 3 দিকটা দেখে নিয়ে কর্নেল ক্যামেরায় মন্দিরের ছবি তুললেন। কয়েকটা ছবি বিভিন্ন দৃষ্টিকোণে তুলে তিনি বললেন, চলো নেমে যাই। লক্ষ্য করলুম এখানে পাণ্ডাদের উপদ্রব নেই, ছোট মন্দির, ভক্তের সংখ্যা যথেষ্ট নয় বলেই হয়তো পাণ্ডা নেই। নিচে গিয়ে দেখলুম হাজরা দম্পতি ডক্টর পান্ডের প্রতীক্ষা করছিলেন। 2টো অটোরিকশা ওদের ভাড়া করা ছিল। ডক্টর পান্ডের অটোরিকশাকে অনুসরণ করল হাজরা দম্পতির অটোরিকশা। কর্নেল বললেন, কোথায় শিখ ভদ্রলোক? এ তো আশ্চর্য ব্যাপার। বললুম, দক্ষিণের মাঠ দিয়ে হয়তো কেটে পড়েছে। আমার সন্দেহ হচ্ছে দৈবাৎ সে আপনাকে দেখে ফেলেছিল। তার অটোরিকশার নাম্বার কাদায় অস্পষ্ট ছিল, পড়তে পারিনি, এটাই সমস্যা। বলে কর্নেল আমাদের অটোরিকশাতে চেপে বসলেন। আমিও বসলুম। অটোরিকশা স্টার্ট দিয়ে চলতে শুরু করলে বললুম, পেছনে 3 দিক খুঁজে দেখা উচিত ছিল। কর্নেল আসতে বললেন, আমার বাইনোকুলার কিছু মিস করে না। পূর্বাচল হোটেলে ফিরে গিয়ে দেখি লাউঞ্জে বসে আছেন কৌশল্যাদি। আমাদের দেখতে পেয়ে উঠে এলেন তিনি। বললেন, ওপরে চলুন, কথা আছে। দোতলায় আমাদের সুইটে ঢুকে কৌশল্যাদি বসলেন। আমি ব্যালকনির দরজা খুলে দিলুম। ঝাঁপিয়ে এলো সামুদ্রিক হাওয়া। কর্নেল কিট ব্যাগ, বাইনোকুলার এবং ক্যামেরা রেখে আরাম করে বসে বললেন, আমার মাথায় হাওয়া দরকার, ফ্যানের সুইচ টেপো জয়ন্ত। কৌশল্যাদি বললেন, আমি ডক্টর আচারিয়াকে রেল স্টেশনে বিদায় দিতে গিয়েছিলাম, এইমাত্র ফিরেছি। ম্যানেজার মিস্টার মহাপাত্র বললেন কিছুক্ষণ আগে ডিটেকটিভ ইন্সপেক্টর মিস্টার পট্টনায়ক এসে 3 তলার ওই ডাবল বেড 17 নম্বর সুইটের সিল ভেঙে তদন্ত করে গেছেন। কনস্টেবলরা চলে গেছে। বিকেলে তিনি আবার এসে আমার সঙ্গে কথা বলতে চান। কর্নেল বললেন, তাতে কি, তুমি যা বলেছ তাই বলবে, শুধু ফাইল চুরির কথাটা চেপে যাবে। আমার মনে হয় কথাটা বলা উচিত, কারণ পুলিশ মার্ডারের কোনো মোটিভ খুঁজে না পেয়ে অকারণ আমাকে হয়রান করে ছাড়বে। সকালে আমাকে ওরা কিছু প্রশ্ন করেছিলেন, যা আমার পক্ষে অপমানজনক। তাছাড়া পুলিশের যা সর্বত্র রীতি, যার তার কাঁধে দায় চাপিয়ে মিথ্যে মামলা সাজিয়ে দায়িত্ব পালন করা। এই সময় টেলিফোন বেজে উঠল। কর্নেল রিসিভার তুলে সাড়া দিলেন। হ্যাঁ দিন। বলুন মহিতোষবাবু, আপনার ভাগ্নেকে পুলিশ অ্যারেস্ট করেছে? কেন? কি আশ্চর্য, কি নাম ওর? অমল রায়। আচ্ছা আচ্ছা, আমি দেখব কি করা যায়। আপনি উদ্বিগ্ন হবেন না, আমি দেখছি কি করা যায়, ছাড়ছি। কর্নেল টেলিফোন রেখে বললেন, কৌশল্যা, সেই যুবকটিকে পুলিশ অ্যারেস্ট করেছে। তবে এটা মন্দের ভালো, জেরা চোটে যদি অমল এমন কিছু বলে যা আমার থিওরিকে শক্ত করবে। কৌশল্যাদি অবাক চোখে তাকিয়ে রইলেন।
আমি বললুম, আপনার থিওরিটা কি? কর্নেল হাসলেন। পাগলাবাবুর গানের মতো, পাখি সব করে রব ইত্যাদি। কৌশলাদি তার বাক্যের বাংলা অংশটি বুঝতে না পেরে বললেন, পাখি সেটা কি? কর্নেল পাগলাবাবু সম্পর্কে এবং তার বিদঘুটে সুরে গাওয়া বাংলা পদ্যটার ইংরাজি অনুবাদ সহ তাকে বুঝিয়ে দিলেন। তারপর বললেন, তুমি পাগলাবাবুকে দেখে থাকবে। হ্যাঁ দেখেছি, গত পরশু বিকেলে কনফারেন্স শেষ হওয়ার পর বেরিয়ে আসছিলাম। নিচের রাস্তায় পাগলাবাবু আমার সামনে দাঁড়িয়ে স্মার্ট ইংলিশে বলছিলেন। এক কাপ কফি খাওয়ালে তিনি আমাকে একটা গোপন তথ্য দেবেন। একটু অবাক হয়েছিলুম। যাই হোক, পাগলের হাত থেকে বাঁচতে একটা 5 টাকার নোট দিলুম। তারপর পাগলাবাবু চাপা গলায় বললেন, ম্যাডাম, ভূতের হাত লম্বা হয়। জিজ্ঞেস করলুম, তার মানে? পাগলাবাবু জবাব দিলেন না, একটা রোড সাইড ক্যাফের দিকে ছুটে গেলেন। কর্নেল আওড়ালেন, ঘোস্টস হ্যাভ লং হ্যান্ডস। হ্যাঁ, ঠিক এই কথাটাই বললেন। তারপর আর দেখা হয়নি তার সঙ্গে? না, আমি তাকে দেখলেই এড়িয়ে গেছি। কর্নেল সোজা হয়ে বসে বললেন, কৌশল্যা, পাগলাবাবু যেই হন, তিনি সম্ভবত তোমাকে সতর্ক করতে চেয়েছিলেন। এবার দেখা হলে তুমি তাকে বলবে ভূতের লম্বা হাত তোমার ঘরে ঢুকেছিল। লক্ষ্য করবে এ কথা শুনে পাগলাবাবুর কি প্রতিক্রিয়া হয়। আসলে পাগলারা কোনো কোনো সময় সুস্থ মানুষের মতো আচরণ করে। তাই দেখবে কোনো পাগল রাস্তায় কখনো গাড়ি চাপা পড়ে না। পাগলরা কখনো আত্মহত্যাও করে না। কৌশলাদি চুপচাপ তাকিয়ে রইলেন। আমি বললুম, আপনি বলেছিলেন শিয়ানা পাগল। স্নানাহারের পর অভ্যেস মতো ভাত ঘুম দিতে শুয়ে পড়েছিলুম। হঠাৎ সেই ঘুম ভেঙে গেল। দেখলুম কখন ডিটেকটিভ ইন্সপেক্টর কল্যাণ পটনায়ক এসেছেন। কর্নেলের সঙ্গে কথা বলছেন তিনি। দুজনের কথাবার্তা শোনার জন্য চোখ বুজে পড়ে রইলুম। হ্যাঁ, অমল রায় তাই বলছে, মিস্টার পট্টনায়ক বলছিলেন। মহিতোষ বিশ্বাস প্রভাবশালী লোক, তবে ভাগ্নে হচ্ছে এই অমল। তাই আমাদের একটু সংযত থাকতে হয়েছে। কর্নেল বললেন, অমলের সহপাঠিনী ছিল শ্রাবন্তী। এটার প্রমাণও তো আপনারা পেয়েছেন। তা অবশ্য পেয়েছি। মহিতোষবাবু আমাদের টেলিফোন পেয়ে অমলের কলেজের ডিগ্রি ইত্যাদি প্রমাণপত্র দিয়ে গেছেন। ডক্টর হাজরাও তো বলেছেন শ্রাবন্তী প্রেসিডেন্সি কলেজে বিজ্ঞানের ছাত্রী ছিল। হ্যাঁ, টেলিফোনে বলেছেন। শ্রাবন্তী জিনিসপত্রের মধ্যে অবশ্য ওর পড়াশোনার ডিগ্রি সংক্রান্ত কোনো ডকুমেন্ট পাইনি। যাই হোক, ভুবনেশ্বরের অমল কলকাতার প্রেসিডেন্সি কলেজে বিজ্ঞানের ছাত্র ছিল, এর প্রমাণ পেয়ে গেছেন। কাজী সহপাঠিনীর সঙ্গে অমলের ইমোশনাল সম্পর্ক থাকা অস্বাভাবিক কিছু নয়। মিস্টার পটনায়ক বললেন, কিন্তু অমল এই হোটেলে এসে থাকতে চেয়েছিল কেন? এই প্রশ্নের জবাব পাইনি। তার মামার বাড়ি তো নিউ চন্দনপুরেই। কর্নেল হাসলেন। যুবক যুবতীদের মধ্যে ইমোশনাল সম্পর্ক গড়ে উঠলে তারা কাছাকাছি থাকতে চাইবে। আমার দৃষ্টিভঙ্গি আলাদা, কর্নেল সরকার। অমলের চরিত্র সম্পর্কে যতটুকু খোঁজ পেয়েছি, সে অসৎ চরিত্র, লম্পট প্রকৃতির যুবক। সিনেমায় একবার চান্স পাওয়ার পর সে নিজেই সিনেমার পরিচালক হতে চেয়েছে, কিন্তু ওটা তার একটা অছিলা। আসলে নিজের লাম্পট্য প্রবৃত্তি চরিতার্থ করাই তার উদ্দেশ্য। এর সঙ্গে সহপাঠিনী বা ধরা যাক প্রেমিকা শ্রাবন্তীকে এসে... মিস্টার পটনায়ক হঠাৎ থেমে সিগারেট ধরালেন। চোখের ফাঁক দিয়ে দেখলুম তিনি সিগারেটের ধোঁয়ার রিং তৈরির ব্যর্থ চেষ্টা করছেন। কর্নেল বললেন, মিস্টার পটনায়ক, তাহলে বলতে হয় অমল যেন আগেই জানতো যে শ্রাবন্তী তার কুপ্রস্তাবে রাজি হবে না, তাই সে সঙ্গে নাইলনের দড়ি নিয়ে ঘরে ঢুকেছিল। মিস্টার পটনায়ক একটু পরে বললেন, হ্যাঁ, আমি তা ভেবে দেখেছি, তবে... তার কথার ওপর কর্নেল বললেন, হোটেলের রিসেপশন স্টাফের সাক্ষ্যে দেখা যাচ্ছে
শ্রাবন্তী নিজেই অমলের জন্য একটা সুইট চেয়েছিল। কোনো পুরনো প্রতিহিংসার ব্যাপার থাকতে পারে নাকি কর্নেল সরকার? শ্রাবন্তী হয়তো মনে রাখিনি, কিন্তু অমল ভোলেনি। কর্নেল আমার দিকে ঘুরে বললেন, জয়ন্ত, চোখ বুজে শুয়ে না থেকে উঠে পড়ো। আমরা মিস্টার পট্টনায়ককে এবার ম্যাজিক দেখাবো। মিস্টার পট্টনায়ক হাসলেন। কাগজের লোক, তাই নিজেই আড়ি পাতা যন্ত্র সেজেছেন জয়ন্তবাবু, কিন্তু ম্যাজিকটা কি? অগত্যা উঠে পড়লুম। কর্নেল তার কিট ব্যাগ থেকে সেই হাত তিনেক নাইলনের দড়িটা বার করে বললেন, এই দেখুন ম্যাজিক। ডিটেকটিভ ইন্সপেক্টর ঝটপট দড়িটা হাতে নিয়ে বললেন, একই দড়ি মনে হচ্ছে। হ্যাঁ, খুনি লম্বা দড়ি কিনেছিল, কিন্তু এই অংশটা কেটে বাদ দিয়েছিল। তাড়াহুড়ো করে কাটা, তাই এই প্রান্তটার বুননি খুলে ছেত্রে গেছে। শেষ প্রান্তে গিট। কি আশ্চর্য! শ্রাবন্তীর গলায় বাঁধা দড়িটার এক প্রান্তে গিট, অন্য প্রান্ত ঠিক এই রকম কাটা। কোথায় পেলেন এটা? কর্নেল সংক্ষেপে দড়ি উদ্ধার এবং পার্বতীর মন্দিরে ছুটে গিয়ে সেই শিখ ভদ্রলোককে খুঁজে বের করার ব্যর্থ চেষ্টার বিবরণ দিলেন। শেষে বললেন, জয়ন্তই প্রথমে এই লোকটাকে দেখতে পেয়েছিল। মিস্টার পট্টনায়ক কিছুক্ষণ হতবম্ব হয়ে বসে থাকার পর বললেন, তাহলে অমলের একটা কথাকে এখন গুরুত্ব দেওয়া চলে। কর্নেল জিজ্ঞেস করলেন, কি কথা? শ্রাবন্তী কাল সন্ধ্যার একটু আগে তাকে নাকি বলেছিল কথাটা। ডক্টর কৌশল্যা বর্মনের সঙ্গে একই সুইটে তার থাকতে ভয় হচ্ছে, কারণ সে নাকি এইমাত্র একটা উড়ো চিঠি পেয়েছে। সেই চিঠিতে কেউ তাকে লিখেছে মহিলা বিজ্ঞানীকে খুন করা হবে, তার সঙ্গে থাকলে তুমিও খুন হয়ে যাবে। কর্নেল নিষ্পলক দৃষ্টে তাকিয়ে বললেন, কিন্তু শ্রাবন্তী কেন সে কথা কৌশল্যাকে বলেনি? অমলও তাকে বলতে বলেছিল। ডক্টর বর্মনকে জেরা করে তেমন কোনো কথা শ্রাবন্তী বলেছিল কি না জানবার জন্যই এবেলা আমি এসেছি। এটা জরুরি ব্যাপার, তাই ডক্টর বর্মনকে বলে রেখেছি। তার সঙ্গে আরও কথা বলতে চাই। কৌশল্যা এমন কথা শুনে থাকলে সতর্ক হতো এবং আমাকে অবশ্যই বলতো। আমার মনে হচ্ছে শ্রাবন্তী যে কোনো কারণেই হোক তাকে কথাটা বলেনি। সেই উড়ো চিঠিটা কি অমলকে দেখিয়েছিল শ্রাবন্তী? না, অমল বলেছে চিঠিটা শ্রাবন্তী ভয় পেয়ে ছিঁড়ে ফেলেছিল। কর্নেল একটু ভেবে নিয়ে বললেন, এটা অদ্ভুত মনে হচ্ছে। মিস্টার পট্টনায়ক বললেন, হ্যাঁ, তবে অমল নাকি ওই কথা শুনেই তাকে রাত্রে গার্ড দেওয়ার জন্য এই হোটেলে থাকতে চেয়েছিল। তাই শ্রাবন্তী তার হয়ে দোতলার খালি সিঙ্গেল সুইটটা রিসেপশনে এসে বুক করতে চেয়েছিল, কিন্তু রিসেপশনের দাসবাবু এবং কমলা দেবী অমলকে চেনেন, তাই। কর্নেল তাকে থামিয়ে দিয়ে বললেন, জানি। তারপর নিভে যাওয়া চুরুর জেলে এক রাস ধোঁয়া ছেড়ে তিনি ফের বললেন, ডক্টর হাজরা শ্রাবন্তীর এমপ্লয়ার, শ্রাবন্তী তারই ল্যাব অ্যাসিস্ট্যান্ট। ওই সাংঘাতিক কথাটা শ্রাবন্তীর ডক্টর হাজরাকে তো বলা উচিত ছিল। ডক্টর হাজরা চেপে গেছেন সম্ভবত, তাকেও আবার জেরা করতে হবে। তার আগে চলুন আমরা কৌশল্যার ঘরে যাই। কর্নেল উঠলেন। জয়ন্ত, তুমি আর শুয়ে পড়ো না, 3টে বাজে। তুমি ব্যালকনিতে বসে সমুদ্র দর্শন করো, আমি আসছি। আমারও ওদের সঙ্গে যেতে ইচ্ছে করছিল, কিন্তু না ডাকলে যাই কি করে। অগত্যা ব্যালকনিতে বসে সিগারেট টানতে থাকলাম। কিছুক্ষণ পর কেউ দরজায় নক করল। উঠে গিয়ে দরজা খুলে দেখি ডক্টর পরিমল হাজরা। তাকে একটু উদ্বিগ্ন দেখাচ্ছিল। জিজ্ঞেস করলেন, কর্নেল সাহেব কোথায়? বললুম, উনি ডিটেকটিভ ইন্সপেক্টরের সঙ্গে বেরোলেন। ডিটেকটিভ ইন্সপেক্টরের সঙ্গে কোথায় গেলেন জানেন? ইচ্ছে করেই বললুম, বলে যাননি। আপনি ভেতরে আসুন না। ডক্টর হাজরা অনিচ্ছার সঙ্গে ভেতরে এলেন, দরজাটা নিজেই বন্ধ করে দিলেন। তারপর চেয়ারে বসে বললেন, কর্নেল সাহেবের সঙ্গে একটা বিষয় পরামর্শ করতুম। আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, শ্রাবন্তী আপনাকে একটা উড়ো চিঠির কথা বলেছিল সেই বিষয়ে। ডক্টর হাজরা চমকে উঠলেন।
উড়ো চিঠি? কিসের উড়ো চিঠি? আপনাকে শ্রাবন্তী কিছু বলেনি তাহলে? না তো। আমার মধ্যে যেন কর্নেল ভর করেছেন তখন। বললুম, শ্রাবন্তী আপনাকে কি বলেনি ডক্টর কৌশল্যা বর্মনের সঙ্গে একই ঘরে থাকতে তার ভয় করছে? ডক্টর হাজরা মাথা নেড়ে বললেন, ভয় করার কথা বলেনি, তবে বলেছিল ভদ্রমহিলা তাকে পাত্তা দেন না, তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাই ওর সঙ্গে তার থাকতে ভালো লাগছে না। আমি বলেছিলুম, আর তো 2 দিন কিংবা বড় জোর 3টে দিন থাকছি, তার আগেই ডক্টর বর্মন চলে যাবেন, একটু সহ্য করে থাকো। কিন্তু আপনি উড়ো চিঠিফিটির কথা বলছেন, কে বলেছে আপনাকে? মাথায় বুদ্ধি ফিরে এলো এবার। বললুম, গুজব শুনেছি। ডক্টর হাজরা বললেন, কত গুজব শোনা যাবে এখন, সব বাজে কথা। আমি কর্নেল সাহেবের সঙ্গে একটা বিষয় পরামর্শ করতে চাই। একটু হেসে বললুম, আমাকে বলতে আপত্তি কিসের? কর্নেল আমাকে কোনো কথা গোপন করেন না, আমি বরং কর্নেলকে বলে রাখবো আগে থেকে, তাতে উনি ভাবনা চিন্তার সময় পাবেন, তারপর আপনি কথা বলবেন। আমার ল্যাব অ্যাসিস্ট্যান্ট শ্রাবন্তীর ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সবই পুলিশ কাস্টাডিতে আছে। শ্রাবন্তীর কাছে আমার কয়েকটা গুরুত্বপূর্ণ রিসার্চ পেপার রাখতে দিয়েছিলাম, সেগুলো আমার দরকার, কারণ ডক্টর পান্ডে তো রাতের ট্রেনে পাটনা ফিরে যাবেন। তার আগে কর্নেল সাহেব যদি পুলিশকে বলে সেগুলো আমাকে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করেন, ভালো হয়। শ্রাবন্তী জিনিসপত্র পুলিশ আপনাকে দিতে চাইছে না নাকি? সকালে ওসি এবং ডিটেকটিভ ইন্সপেক্টরকে কথাটা বলেছিলাম, কিন্তু ওরা বললেন সব সার্চ করে দেখা হবে, তারপর শ্রাবন্তীর বাবা বা গার্জেন এলে তার জিনিসপত্র তার হাতে তুলে দেওয়া হবে। আপনি তার কাছে আপনার কি আছে না আছে চেয়ে নেবেন। এটা পুলিশের বজ্জাতি নয়, বলুন। শ্রাবন্তীর বাবা আছেন? হ্যাঁ, খবর পাওয়ার পর তার আসতে দেরি হতে পারে, তারপর তো তার মানসিক অবস্থা কি হবে বুঝতেই পারছেন। পুলিশ কাস্টাডি থেকে এই জিনিসপত্র ডেলিভারি পাওয়া, ওদিকে শ্রাবন্তীর শেষকৃত্য কোথায় তার বাবা করবেন এসব নিয়ে তিনি ব্যস্ত থাকবেন। ওই অবস্থায় আমার রিসার্চ পেপার চাওয়া কি উচিত? বরং তিনি আসবার আগেই আমি আমার পেপারগুলো পেলে ভালো হয়। শ্রাবন্তীর বাবা কি করেন? শুনেছি রিটায়ার্ড সরকারি কর্মচারী, বয়স প্রায় 65-66 বছর। একবার নাকি স্ট্রোক হয়ে গেছে। এমন মানুষ এসে পৌঁছতে দেরি হতেই পারে, তাছাড়া ট্রেনের যা অবস্থা। একটু অবাক হয়ে বললুম, খবর তো কাল রাতেই পুলিশ কলকাতার লালবাজার পুলিশ হেডকোয়ার্টারে পাঠিয়েছে শুনেছি, এখনও এসে তিনি পৌঁছতে পারলেন না। তাহলেই বুঝুন। শ্রাবন্তীর বাবার নাম কি? মৃগাঙ্ক সেন। আমি তাকে অবশ্য দেখিনি। বলে ডক্টর হাজরা ঘড়ি দেখে উঠে দাঁড়ালেন। দেখি কর্নেল সাহেব নিচে লাউঞ্জে আছেন নাকি। ডক্টর হাজরা ঘর থেকে বেরিয়ে গেলেন। আণবিক জীববিজ্ঞানী পরিমল হাজরার মাথায় হঠাৎ তার রিসার্চ পেপারের চিন্তায় এলো কেন? গত 4 দিনে ডক্টর পান্ডের সঙ্গে তার অসংখ্য বার দেখা হয়েছে। আজ ডক্টর পান্ডে চলে যাওয়ার দিন বিকেলে ডক্টর হাজরা তার সঙ্গে নিজের রিসার্চ বিষয়ে আলোচনা করতে চান। ওটা কৌশল্যাদি চুরি যাওয়া সেই রিসার্চ পেপারটা নয় তো? এমন তো হতেই পারে শ্রাবন্তীকে যে খুন করেছে সে কৌশল্যাদির ফাইলটা চুরি করেনি, অর্থাৎ শ্রাবন্তী খুন হয়েছে অন্য কোনো কারণে, আর কৌশল্যাদির রিসার্চ পেপার ফাইল শ্রাবন্তী ডক্টর হাজরার নির্দেশে চুরি করেছিল। কর্নেলকে এখনই বলা উচিত আমার এই থিওরিটা, কিন্তু এখনও হয়তো কর্নেল এবং মিস্টার পটনায়ক কৌশল্যাদির সুইটে বসে কথা বলছেন। আমার এ সময় সেখানে যাওয়া ঠিক হবে না। ব্যালকনিতে গিয়ে বসলুম। তারপর চোখে পড়ল মজার দৃশ্য। দুর্গপ্রাসাদের ধ্বংসস্তূপের কাছে ডক্টর পান্ডে হাত তুলে মারতে যাচ্ছেন পাগলাবাবুকে। পাগলাবাবু অমনি সরে গিয়ে তর্জনী তুলে তাকে কিছু বলছেন। বারকতক হাত তোলার পর ডক্টর পান্ডে যেন ক্ষেপে গেলেন। একটা পাথর তুলে তাড়া করলেন পাগলাবাবুকে।
অমনি পাগলা বাবু সবেগে নিচের কেয়াবনের ভেতর উধাও হয়ে গেলেন। ডক্টর পাণ্ডে রাশভারী মানুষ, পাগলের পাগলামি তিনি বরদাস্ত না করতেই পারেন, তবে তার মতো সিরিয়াস লোককে পাগলের পাগলামিতে এত বেশি ক্ষেপে যেতে দেখে কৌতুক অনুভব করলুম। তারপর একটু অস্বস্তিও হলো। পাথরটা গায়ে লাগলে পাগলাবাবু নির্ঘাত মারা পড়তেন। ডক্টর পাণ্ডে হাত ঝাড়তে ঝাড়তে বালিয়ারির ওপর দিয়ে হেঁটে নিচে নেমে গেলেন। দরজায় কেউ নক করল। উঠে গিয়ে দেখি নব চা এনেছে। 4টে বেজে গেল এর মধ্যে। বললুম, কর্নেল সাহেবকে দেখেছ? নব বলল, আগে উনি আর সাদা পোশাকের পুলিশ অফিসার একটু আগে ক্যান্টিন হলে গিয়ে কফি খাচ্ছেন। কৌশল্যাদি, মানে ডক্টর কৌশল্যা বর্মন, ওদের সঙ্গে নিচে যাননি? না, বর্মন দিদিমণিকে চা দিয়ে এলুম ওর ঘরে। একা আছেন উনি? আগে হ্যাঁ। হাজরা সাহেব আর তার মিসেসকে দেখেছ? হাজরা সাহেবকে দেখিনি, ওর ওয়াইফ একা হোটেল থেকে বেরিয়ে গেলেন দেখলুম। আচ্ছা নব, এই এলাকায় কোনো শিখ ভদ্রলোককে তুমি আজ কোনো সময় দেখেছ? নব গাল চুলকে বলল, এই হোটেলে তো দেখিনি। হোটেলে নয়, রাস্তায় অটো রিক্সা চেপে যাচ্ছিলেন এমন কাউকে। আমি তো বেরোই কম, লক্ষ্য করিনি স্যার। ঠিক আছে। নব চলে গেলে দরজা আটকে ব্যালকনিতে গিয়ে বসলুম। চা জুড়িয়ে গেছে প্রায়। এবার টের পেলুম আমাকে গোয়েন্দার ভূত ধরেছে। নিজের ওপর খাপ্পা হয়ে চা শেষ করে সিগারেট ধরালুম। মনে মনে প্রতিজ্ঞা করলুম আর ওইসব ব্যাপার নিয়ে মাথা ঘামাবো না। তবে কর্নেলকে শুধু ডক্টর হাজরার ব্যাপারটা জানিয়ে দেব। বিচের দিকে তাকিয়ে দেখলুম কালকের মতোই ডক্টর পাণ্ডের সঙ্গ ধরেছেন মিসেস মালবিকা হাজরা। তারপর বাঁ দিকে ঘুরতেই চোখে পড়ল একই দৃশ্য। গাধাটার পেছনে লেগেছেন পাগলা বাবু। ঠান্ডা চা খেয়ে মেজাজ বিগড়ে গিয়েছিল। প্যান্ট শার্ট পরে ব্যালকনির দরজা এঁটে বেরিয়ে গেলুম। সুইটের দরজা আপনা আপনি লক হয়ে গেল। নিচে গিয়ে ক্যান্টিনে দেখি আর কেউ নেই, শুধু কর্নেল আর মিস্টার পট্টনায়ক বসে চাপা স্বরে কথা বলছেন। ডক্টর হাজরা লাউঞ্জে চুপচাপ বসে আছেন। কর্নেল হাত তুলে আমাকে ডাকলেন। কাছে গিয়ে বললুম, ঠান্ডা চা খেয়ে মেজাজ খারাপ, তাই গরম চা খেতে এলুম। কর্নেল হাসলেন। নব তো প্রচণ্ড গরম চা দেয়। চা তাহলে তোমার নিজে দোষেই ঠান্ডা হয়েছে। কিছু দেখতে অন্যমনস্ক ছিলে, কিংবা নবর সঙ্গে কথা বলছিলে। ডিটেকটিভ ইন্সপেক্টর মিস্টার পট্টনায়কও মুচকি হেসে বললেন, কাগজে লেখার মতো বিষয় চোখে পড়েছিল জয়ন্তবাবুর। সঞ্জয় নামে তরুণ হোটেল বয় কর্নেলের ইশারায় ততক্ষণে হাজির হয়েছিল। তাকে আমার জন্য কফির অর্ডার দিয়ে কর্নেল বললেন, চুপ করে না থেকে বলো জয়ন্ত, কেন চা ঠান্ডা হলো? এবার আমিও হেসে ফেললুম। আপনি ঠিকই ধরেছেন, নবর সঙ্গে কথা বলছিলুম। কিছু মিলল তার কাছে? না, তবে তার আগে ডক্টর হাজরা আপনার খোঁজে গিয়েছিলেন। মিস্টার পট্টনায়ক ঘড়ি দেখে বললেন, তাহলে উঠি কর্নেল সরকার। শ্রাবন্তী জিনিসপত্রের মধ্যে ডক্টর হাজরার কোনো পেপার থাকলে সেটা আমাদের লোক আগে আপনার মাধ্যমে কৌশল্যা দেবীকে গোপনে দেখাবে। তারপর আপনি সিদ্ধান্ত নেবেন। প্রয়োজনে সঙ্গে সঙ্গে রিং করবেন আমাকে। ডিটেকটিভ ইন্সপেক্টর চলে যাওয়ার পর বললুম, কৌশল্যাদির ফাইল চুরির কথা তাহলে শেষ পর্যন্ত বলেছেন পুলিশকে? কর্নেল বললেন, আমি বলিনি, কৌশল্যাই হঠাৎ বলে ফেলল। আসলে ওকে দোষ দেওয়া উচিত হবে না, ভীষণ মানসিক চাপের মধ্যে ছিল বেচারি। দড়িটা দিয়েছেন মিস্টার পট্টনায়ককে? হ্যাঁ, শিখ ভদ্রলোকের কথা বলেছি। মিস্টার পট্টনায়ক বুদ্ধিমান। ওর মতে খুনি শিখের ছদ্মবেশ ধরেছিল এবং পার্বতীর মন্দিরে কাকেও দেখা করতে গিয়েছিল। তারপর ওখানেই ঝোপঝাড়ের আড়ালে মাথার পাগড়ি, মুখের গোফদারি, হাতের বালা ইত্যাদি খুলে ব্যাগে ভরে রাখে। তাই আমরা গিয়ে তাকে আর দেখতে পাইনি। কিন্তু আপনার থিওরি কি? একই।
কর্নেলের চুরুট জ্বলতে জ্বলতে শেষ হয়েছিল। অ্যাস্ট্রেতে ঘষে নিবিয়ে বললেন, আসলে আমার থিওরি মিস্টার পট্টনায়কের মুখ দিয়ে যাচাই করে নিয়েছি। একই অঙ্ক দুজনে আলাদাভাবে কষে একই ফল বেরিয়েছে। কৌশল্যাদি কি বললেন? যে তাকে শ্রাবন্তী উড়ো চিঠির কথা বলেছিল, কিংবা কোনোভাবে তাকে সাবধান করে দিয়েছিল, অন্তত পরোক্ষভাবে? না, তবে শুনলে অবাক হবে। শ্রাবন্তীর বিছানার ম্যাট্রেসের তলায় একটা স্ক্রুড্রাইভার আর একটা ছোট্ট সাঁড়াশি উদ্ধার করেছেন ওসি মিস্টার রণবীর জেনা। কখন? আজ বেলা 11:30টায় যখন তিনি এসে দ্বিতীয়বার ঘর সার্চ করেন, তখন ওই দুটো জিনিস পাওয়া গেছে। তখন আমরা ছিলুম না হোটেলে। তাহলে শ্রাবন্তী ফাইল চোর? তা বলা কঠিন। খুনি ওই জিনিস দুটো তার ম্যাট্রেসের তলায় রেখে তাকেই ফাইল চোর সাব্যস্ত করতে চেয়েছে, এমনও তো হতে পারে। কিন্তু শ্রাবন্তীকে খুন না করে ভয় দেখিয়েও তো কেউ ফাইল চুরি করে পালাতে পারত। ওহ জয়ন্ত, তুমি ভুলে গেছো আমার থিওরি। খুনি শ্রাবন্তী চেনা, তাই তার মুখ চিরতরে বন্ধ করার জন্যই ফাইল চোর তাকে হত্যার প্ল্যান করেছিল। ইন্টারলকিং সিস্টেমের সমস্যা আছে। 17 নম্বর সুইটের লক ভাঙার ঝুঁকি প্রচুর। করিডোরে যে কোনো মুহূর্তে কেউ না কেউ এসে পড়বে। কাজেই ফাইল চোর ওত পেতেছিল কখন শ্রাবন্তী একা সুইটে ঢুকবে। তার সঙ্গে কথা বলার ছলে সে ভেতরে যাবে। যদি শ্রাবন্তী না ঢুকে একা কৌশল্যাদি ঢুকতেন? কৌশল্যারও হয়তো একই অবস্থা হতো কি না বলা কঠিন, কারণ শ্রাবন্তী যে কোনো সময় এসে পড়ত। তবে ফাইল চোর আগে কৌশল্যা কোথায় আছে সে বিষয়ে শিওর হয়েছিল। মনে করে দেখো, তখন কৌশল্যাই ছিল হোটেল দ্য শার্কে ডক্টর আচার্যের কাছে। অতএব সুবর্ণ সুযোগ পেয়েছিল ফাইল চোর। কিন্তু শ্রাবন্তী উড়ো চিঠি পেয়েও সতর্ক করেনি কেন কৌশল্যাদিকে? এটা অদ্ভুত মনে হয় না? কর্নেল মাথা নাড়লেন। না, ব্যাপারটা টাইমিং ফ্যাক্টরের, অর্থাৎ সময়টা হিসেব করতে হবে। তাহলেই সমস্যার জট খুলে যাবে। অমলের স্টেটমেন্টও জট খোলার ব্যাপারে সাহায্য করেছে। এতক্ষণে কফি আনলো সঞ্জয়। বলল, স্যার দেরি হয়ে গেল, পার্কোলিটারে গন্ডগোল হয়েছিল। ঠিক আছে বলে কর্নেল তাকে চলে যেতে ইশারা করলেন। সে চলে গেলে তিনি বললেন, বৃষ্টির আগে শ্রাবন্তীকে ডক্টর হাজরা দুর্গপ্রাসাদের ধ্বংসস্তূপে গোপনে প্রেম নিবেদন করতে ডেকে নিয়ে যান। কৌশল্যা তাদের দেখেই ফিরে আসে। তার কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়। ডক্টর হাজরা ও শ্রাবন্তী মাথা বাঁচাতে ছুটে আসেন এবং ডক্টর হাজরা স্ত্রীর ভয়ে একা হয়ে যাওয়াই স্বাভাবিক, তাই না? ঠিক বলেছেন। ঠিক এই সময় শ্রাবন্তী দুর্গপ্রাসাদে ধ্বংসস্তূপ থেকে ছুটে এসে রোড সাইড ক্যাফের বিশাল ছাতার তলায় যদি আশ্রয় নেয়। এটাও তো স্বাভাবিক। সেখানে আরও অনেকে আশ্রয় নিয়েছিল। সেই ভিড়ের মধ্যে তার হাতে কেউ একটা চিঠি যদি গুঁজে দেয়, এরপর চিঠিটা পড়ে সে অমলকে খুঁজে বার করতে পারে। তারপর অমল তাকে গার্ড দেওয়ার জন্য এই হোটেলে একটা সুইট বুক করার প্রস্তাব দিতে পারে। বললুম, দিতে পারে কি, দিয়েছিল, কিন্তু দাসবাবু আর কমলা দেবী না করে দেন। কর্নেল বললেন, এবার শ্রাবন্তী সুইটে ফিরে যায় এবং খুনিও তাকে ফলো করে। হাসতে হাসতে বললুম, আপনার অঙ্কটা ঠিক আছে, তবে আকস্মিকতা বড্ড বেশি। জয়ন্ত, সব হত্যাকাণ্ডের পেছনে প্ল্যান থাকে, কিন্তু হত্যার ঘটনা আচম্বিতে মৌকা পেলেই ঘটে যায়। আমার কফি খাওয়া শেষ হলে কর্নেল বললেন, চলো জয়ন্ত, সমুদ্র দর্শন করে আসি। আজ আকাশ বেশ পরিষ্কার, আশা করি বৃষ্টিতে ভিজতে হবে না। আমরা লাউঞ্জে যেতেই ডক্টর হাজরা উঠে এসে বললেন, কর্নেল সাহেব, আমার পেপারগুলো পুলিশ শিগগির পাঠাবে তো? কর্নেল বললেন, হ্যাঁ, সন্ধ্যা 6টার আগেই পেয়ে যাবেন। পরিমল হাজরা বললেন,
ডক্টর পান্ডে সি বিচে বেড়াতে গেছেন, যাই ওর সঙ্গে একটু আগাম আলোচনা সেরে নিই। কর্নেল লনে গিয়ে দাঁড়ালেন। ডক্টর হাজরা রাস্তা পেরিয়ে নিচু বালিয়াড়ির মধ্যে দিয়ে বিচে নেমে গেলেন। তারপর কর্নেল পা বাড়ালেন, আসতে বললেন, চলো দুর্গপ্রাসাদের ধ্বংসস্তূপে গিয়ে উঁচু থেকে সমুদ্র দর্শন করব। বাঁদিকে রাস্তার পূর্বে ত্রিভুজ ভূমির নিচে ঘাস জমিতে গাধাটা চড়ছে, কিন্তু পাগলাবাবুকে দেখতে পেলুম না। ঝোপ জঙ্গল আর পাথরের মধ্যে দিয়ে আমরা কাশবনটা ডান দিকে রেখে ধ্বংসস্তূপের কাছে পৌঁছলুম। কর্নেল বললেন, এটা একটা ক্যাসেল, আমরা দুর্গপ্রাসাদ বলছি। উড়িষ্যার কোনো সামন্ত রাজা এখানে থাকতেন শুনেছি, তবে স্থাপত্যটা মুঘল ধাঁচের। এখানে দাঁড়িয়ে সমুদ্রে সূর্যোদয় দেখলে অবাক হয়ে যাবে। এই সময় হঠাৎ একটা স্তূপের আড়াল থেকে একজন শিখ ভদ্রলোক বেরিয়ে এলেন। থমকে দাঁড়িয়ে গেলুম। কর্নেলও প্যান্টের পকেট থেকে দ্রুত তার 6 রাউন্ডার রিভলভার বের করেছিলেন। পরক্ষণে অস্ত্রটা পকেটস্থ করে তিনি তার বিখ্যাত অট্টহাসি হাসলেন। এবার দেখলুম শিখের পাগড়ি আর নকল গোফদারি খুলে পাগলাবাবু আর্তস্বরে বলে উঠলেন, মায়েরি মরে যাব, ওরে বাবা, এই কি বিপদ হলো। কর্নেল হাসি থামিয়ে বললেন, এই পাগড়ি আর গোফদারি কোথায় পেলেন আপনি? পাগলাবাবু ভয়ার্ত মুখে বললেন, এখানে বালিতে পোতা ছিল, ভিজে বালি দেখে ভেবেছিলুম যখের দন পুঁতে রেখে গেছে কেউ। মায়েরি স্যার, কাননে কুসুম কলি সকলই ফুটিল কিনা, পাখি সব করে রব রাতি পোহাইল কিনা, বলুন। হ্যাঁ, রহস্যের অন্ধকার রাত আর নেই, সকাল হয়েছে। পাগলাবাবু হাসলেন কিটকিট করে। হয়েছে তো, বলুন স্যার, রাতি পোহাইল তো? অবশ্যই, এবার দিন ওগুলো। হ্যাঁ, কঙ্গন আর কৃপানটাও দিন। কফি খাওয়াবেন বলুন? নিশ্চয়ই খাওয়াবো। তাহলে চুপি চুপি দিই, চুপি চুপি নিন। কর্নেল জিনিসগুলো নিয়ে বললেন, রাত্রি অনেক আগেই পুইয়ে সকাল হয়েছিল, আমি বুঝতে পারিনি এই যা। পাগলাবাবু হাত পেতে হাঁটু গেড়ে বসেছিলেন। কর্নেল তার হাতে একটা 5 টাকার নোট দিলেন। পাগলাবাবু নোটটা পেয়েই ছিটকে কেয়া ঝোপের ধারে গেলেন। তারপর বুড়ো আঙুল নেড়ে বললেন, ব্লাফ দিয়েছি মাইরি, কেমন ব্লাফ দিয়েছি। রাতি এখনো মোটেও পোহায়নি, পাখি সব রব করলে তবে তো। কর্নেল বললেন, আরো 5 টাকা দেবো যদি রাতই পোহায়। পাগলাবাবু খিটখিট করে হাসতে হাসতে বললেন, তোমার কাছে রিভলভার আছে, ওরে বাবা, তুমি ডেঞ্জারাস লোক, তোমার কাছে আর যাচ্ছি না। বলে তিনি আমার দিকে আঙুল তুললেন। এই যে ভাই, তুমি ওই নোটটা আমাকে দিয়ে যাও না, তোমাকে ব্লাফ দেবো না। মাইরি মা কালী দিব্যি, কাম অন মাই সান, কাম অন। আমি কর্নেলের হাত থেকে আর একটা 5 টাকার নোট নিয়ে তার কাছে গেলুম। পাগলাবাবু ফিস ফিস করে বললেন, আবার যখের ধন, লেখক হেমেন্দ্র কুমার রায়। বললুম, যখের ধনটা কোথায় বলুন আগে। পাগলাবাবু খিটখিট করে হেসে আবার ফিস ফিস করে বললেন, গাধার গলায় বেঁধে রেখেছি, মায়েরি বলছি। গাধাটাকে আমি তাড়া করে ওই জঙ্গলে ঢোকাচ্ছি। ওই বুড়োকে বলো, ওই যে পাগড়ি দিলুম ওটা খুলে লম্বা করে ব্যাটা ছেলে 4 ঠ্যাঙে জড়িয়ে কুপোকাত করলেই চিচিং ফাঁক। মাইরি কি করছো, দাও না টাকাটা, আজ পেট ভরে ভাত খাবো। টাকাটা পাগলাবাবুর হাতে দিলুম। উনি তক্ষুনি কেয়া ঝোপের ভেতর দিয়ে উধাও হয়ে গেলেন। কর্নেলকে ওর কথাটা বললুম। কর্নেল হাসতে হাসতে বললেন, আমাকে কেয়া ঝোপে ঢুকিয়ে উনি বলেছিলেন ব্লাফ দিয়েছি, এও হয়তো তাই। তবু চলো গাধাটাকে দেখি। কেয়া ঝোপগুলো ঢালু হয়ে নেমে গেছে। দুজনে তার ভেতর দিয়ে এগিয়ে
বুনো ফুলে জঙ্গলের ওধারে গাধাটাকে দেখতে পেলুম। কর্নেল চমকে উঠে বললেন, সত্যি তো গাধাটার গলায় ন্যাকড়ায় বাঁধা কি একটা ঝুলছে। পাগলাবাবু গাধাটাকে কাতুকুতু দিয়ে লেজ টেনে উত্ত্যক্ত করছিলেন। বিরক্ত হয়ে গাধাটা বুনো ফুলের ঝোপে ঢুকল। কর্নেল পাগড়িটার ক্লিপ খুলে লম্বা করে একটা প্রান্ত আমাকে ধরতে বললেন, অন্য প্রান্তটা তিনি ধরলেন। 10-12 হাত লম্বা পাগড়ি। কর্নেলের নির্দেশ মতো সাবধানে গাধাটার পাশ দিয়ে এগিয়ে গিয়ে ঘুরে দাঁড়ালুম। তারপর কর্নেল গাধাটার উল্টো দিকে ঘুরে এসে আমার হাত থেকে পাগড়ির একটা প্রান্ত নিলেন এবং দুটো প্রান্ত ধরে হ্যাঁচকা টান দিতেই গাধাটা ঝোপের ভেতর কুপোকাত হল। নিমেষে কর্নেল তার ওপর গিয়ে চেপে বসলেন। তার ওজনদার দেহের ভারে গাধাটা শুধু ঠ্যাং ছুটতে থাকল। কর্নেল তার গলা থেকে ন্যাকড়ার পোটলা খুলে নিলেন। গাধার পিঠে না পেটে বসেই উনি ছিঁড়ে ফেললেন ন্যাকড়াটা। পলিথিনের একটা প্যাকেট বেরিয়ে পড়ল। প্যাকেটটার মুখ বাঁধা ছিল শক্ত কালো সুতোয়। একটু জায়গা চিরে ফেলে কর্নেল দেখলেন, তারপর বললেন, আবার যখের ধন। জিজ্ঞেস করলুম, কি ওটা? একটা চেন আটা ফাইল। কৌশল্যাদি সেই? আবার কি, খুনি এটা এখানেই কোথাও বালিতে পুঁতে রেখে গিয়েছিল। পাগলাবাবু দুবার চোরের ওপর বাটপাড়ি করেছেন। গাধাটাকে মুক্তি দিয়ে কর্নেল ঝোপের ভেতর দাঁড়িয়ে রাস্তা দেখে নিলেন। পাগলাবাবু ততক্ষণে কেটে পড়েছেন। তাকে কোথাও দেখতে পেলুম না। গাধাটা নড়বড় করে পা ফেলে ঘাস জমির দিকে চলে গেল। কর্নেল বললেন, জয়ন্ত, আমি জিনিসগুলো নিয়ে ব্যাকওয়াটারের ধারে গিয়ে বসছি। 2 পায়ের ফাঁকে রাখবো। তুমি হোটেলে গিয়ে আমার কিট ব্যাগটা নিয়ে এসো। ব্যাকওয়াটারের ব্রিজের কাছে নেমে আমাকে দেখতে পাবে। ফিক। তখনই ঘাস জমি পেরিয়ে রাস্তায় গেলুম। তারপর হাঁটতে হাঁটতে হোটেলে পৌঁছলাম। পূর্বাচল হোটেলের লাউঞ্জ তখন প্রায় জনশূন্য। বাড়ির সামনে 2 প্রৌঢ় টুলে বসে বিয়ার পান করছেন। বিয়ার জগ দেখা যাচ্ছিল ওদের হাতে। ক্যান্টিনে একজন বৃদ্ধ বসে আছেন, চা বা কফি খাচ্ছেন। বুঝলুম আর সব বোর্ডার এখন সি বিচে ঘুরছে। বৃষ্টিহীন সুন্দর বিকেলটা ক্রমে ধূসর হয়ে পড়ছে। সুইটের দরজা খুলে কর্নেলের কিট ব্যাগ আর আমার বালিশের তলা থেকে হ্যান্ডব্যাগে রাখা লোডেড ফায়ার আর্মস প্যান্টের পকেটে ঢুকিয়ে বেরিয়ে পড়লুম। কবছর আগে চিতপুরে একটা স্মাগলিং র্যাকেটের খবর দৈনিক স্রোতসেবক পত্রিকায় ফাঁস করার পর ক্রমাগত ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছিল। সেই সময় কর্নেলের পরামর্শ ও সুপারিশে এই অস্ত্রটার লাইসেন্স পেয়েছিলাম। কর্নেলের সঙ্গে বাইরে কোথাও গেলে এটা সঙ্গে নিয়ে যাই। ব্যাকওয়াটারের ধারে কর্নেলকে খুঁজে বের করতে একটু দেরি হয়েছিল, কারণ উনি একটা ঝোপের আড়ালে বসেছিলেন। কয়েকটা জেলে নৌকো ভেসেছিল, কিন্তু জেলেরা মাছ ধরতে ব্যস্ত। জিনিসগুলো কিটব্যাগে ভরে কর্নেল ব্যাগটা যথারীতি পিঠে আটলেন। তারপর বললেন, চলো ফিরে গিয়ে পকোড়া আর কফি খাবো, তারপর অন্য কিছু। হোটেলে ফিরে নবকে পকোড়া কফির কথা বলে কর্নেল সিঁড়িতে উঠছিলেন। সেই সময় কৌশল্যাদি নেমে আসছিলেন। বললেন, আপনাদের 2জনকে দুর্গপ্রাসাদের ওখানে দেখছিলাম। কর্নেল হাসলেন। পাগলাবাবুকে দেখতে পাওনি? হ্যাঁ, কিন্তু আমার কৌতুকের মেজাজ নেই। সত্যি বলছি, একটু বিরক্ত হচ্ছিলাম। আপনি যেন সিরিয়াসলি আমার প্রবলেমটা নেননি মনে হচ্ছিল। পাগলাবাবুর সঙ্গে আলাপ করতে দেখে? হ্যাঁ, তারপর চোখে পড়ল আপনারা পাগলাবাবুর সঙ্গে গাধাটাকে জঙ্গলে ঢুকিয়ে যোগ করছেন। এসো কৌশল্যা, পকোড়া কফি খাবে এবং আমাদের সঙ্গে যোগ করবে। কৌশলাদি কষ্টে হাসলেন। না কর্নেল, আমার কেন যেন বড্ড অস্বস্তি হচ্ছে। সন্ধে যত এগিয়ে আসছে তত ঘরে একা থাকতে ভয় পাচ্ছি। সেই জন্যই তো ডাকছি তোমাকে, এসো। সুইটে ঢুকে দরজা বন্ধ করে কর্নেল বাতি জ্বাললেন এবং ফ্যান চালিয়ে দিলেন। আমি ব্যালকনির দরজা খুলে দিলুম।
কৌশল্যাদি বিষণ্ণ মুখে বসলেন। কর্নেল কিট ব্যাগের চেন টেনে বললেন, ম্যাজিক দেখাবো কৌশল্যা, চোখ বন্ধ করো। কৌশল্যাদি বললেন, চোখ বন্ধ করছি না, মুখ ঘোরাচ্ছি। কর্নেল পলিথিনের মোড়ক চিরে চেন আটা লাল রঙের ফাইলটা বের করে বললেন, এবার দেখো এটা কি। কৌশল্যাদি ফাইলটা তক্ষুনি তুলে নিয়ে চেন খুলে দেখার পর বালিকার মতো কেঁদে ফেললেন। আপনি সত্যিই আমার পূর্বজন্মের বাবা। কর্নেলের পা ছুঁয়ে প্রণাম করে তিনি ফাইলটা বুকে জড়িয়ে ধরলেন। তার চোখ থেকে জলের ধারা নামছিল। কর্নেল বললেন, কচি মেয়ের মতো কান্নাকাটির কি আছে, এবার যা বলছি মন দিয়ে শোনো। ফাইলের কথা পুলিশকে বলে ফেলে টেনশন থেকে মুক্ত হতে চেয়েছিলে, কিন্তু তুমি পুলিশকে জানিয়ে দিও না যে ফাইল ফিরে পেয়েছো, কারণ পুলিশ জানতে পারলে আইনত ফাইলটা ওরা কাস্টাডিতে নিয়ে যাবে। তারপর তুমি স্বাক্ষর প্রমাণ দিয়ে তবে এটা ফেরত পাবে। কাজেই চেপে যাও, ওটা আমার কাছেই নিরাপদে থাকবে। তুমি কবে যাচ্ছ? আমার তো আজ দুপুরে ডক্টর আচার্যের সঙ্গে যাওয়ার কথা ছিল। পুলিশ তোমার স্টেটমেন্ট নিয়েছে, ঠিকানা নিয়েছে। শ্রাবন্তী মার্ডার মামলায় তোমাকে ভবিষ্যতে কোর্টে আসতে হবে। তুমি কখন গেলে সুবিধে হবে আমি আজ রাতেই জানিয়ে দেব। যাওয়ার সময় তোমাকে ফাইল ফেরত দেব, তোমাকে স্টেশনে তুলে দিয়ে আসবো, চিন্তা করো না। শ্রাবন্তী বেচারির জন্য কষ্ট হচ্ছে। কে তাকে অমন নিষ্ঠুরভাবে হত্যা করলো তাকে এখনো ধরতে পারল না পুলিশ। আপনি কি কিছু আজ করতে পেরেছেন? কর্নেল তার হাত থেকে ফাইলটা নিয়ে তার প্রকাণ্ড ব্যাগে ঢোকালেন, তালা এঁটে দিলেন। তারপর বললেন, এখনো তার চেহারা স্পষ্ট হয়নি আমার কাছে, দেখা যাক। দরজা নক করল কেউ। খুলে দেখি নব পকোড়া কফি এনেছে। বললুম, আর একটা কাপ চাই নব। নব বলল, আনছি স্যার। থানা থেকে এক ভদ্রলোক এসে রিসেপশনে কর্নেল সাহেবের খোঁজ করছেন বলে সে ঘুরল। এই যে উনি এসে গেছেন। কর্নেল বললেন, মিস্টার সাক্সেনা যে পটনায়ক সাহেব জিনিসটা পাঠিয়েছেন? হ্যাঁ স্যার, এই প্যাকেটে ভরা আছে। প্লিজ এই রিসিটে সই করে দিন। কর্নেল সই করে দিয়ে মোড়কটা টেবিলে রাখলেন। মিস্টার সাক্সেনা চলে গেলেন কপালে হাত ঠেকিয়ে। কৌশল্যাদি জিজ্ঞেস করলেন, কি ওটা? কর্নেল বললেন, ডক্টর হাজরার কিছু রিসার্চ পেপার শ্রাবন্তীর জিনিসপত্রের মধ্যে ছিল। উনি ফেরত পাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে উঠেছিলেন। যাকে পকোড়া আর কফি খাওয়া যাক, জয়ন্ত একটু পরে খাবে। নব কাপ প্লেট আনুক। দরজা খোলাই ছিল। নব এলো কাপ প্লেট নিয়ে। তার পেছনে ডক্টর হাজরাকে দেখা গেল। উকি মেরে বললেন, কর্নেল সাহেব, পুলিশ আমার পেপার পাঠিয়েছে। পাঠিয়েছে? একটু আইনের ফ্যাকরা আছে মিস্টার হাজরা। আপনি মিনিট 15 পরে ঘরে বসে আপনার পেপার ফেরত পাবেন। ডক্টর পান্ডে রাত 8:30টায় চেক আউট করবেন। এখনো সময় আছে, প্লিজ একটু অপেক্ষা করুন গিয়ে। ডক্টর হাজরা রুষ্ট মুখে চলে গেলেন। আমি উঠে গিয়ে দরজা আটকে দিলুম। কর্নেল কফি খেতে খেতে ডক্টর হাজরার রিসার্চ পেপারের প্যাকেটটা খুললেন। কোনো ফাইল নেই। একগাদা ফুল স্ক্যাপ সাইজের কাগজে ডট পেনে কী সব লেখা আছে এবং মাঝে মাঝে কিছু স্কেচ আঁকা। আমার পক্ষে তা দুর্বোধ্য। কৌশল্যাদি মুখ বাড়িয়ে দেখে নিয়ে বললেন, বস্তা পচা তত্ত্ব। বহু বছর আগে নোবেল পুরস্কার প্রাপ্ত আণবিক জীববিজ্ঞানী জ্যাক মোদ বলেছিলেন এবার তিনি গবেষণাগারে মানুষ তৈরি করে ফেলবেন। তাই নিয়ে খুব হইচই পড়ে গিয়েছিল। তারপর অবশ্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং চর্চার সূত্রপাত হয়। কিন্তু এখন জিনোম প্রকল্প সেই চর্চার একটা চরম পর্যায়ে পৌঁছেছে। ডক্টর হাজরার রিসার্চ অবশ্য উদ্ভিদ নিয়ে। এটা আজকাল অনেক উদ্ভিদ বিজ্ঞানীর কাজে লাগতে পারে। জানি না ডক্টর হাজরার উদ্ভিদবিদ্যার ডিগ্রি আছে কিনা। কর্নেল কাগজগুলো আগের মতো সাজিয়ে প্যাকেট করলেন। তারপর বললেন, আমি আসছি, তোমরা বসো। আর জয়ন্ত, একটু সাবধানে থেকো। তিনি ডক্টর হাজরার প্যাকেটটা নিয়ে বেরিয়ে গেলেন। বললুম, চলুন দিদি, ব্যালকনিতে গিয়ে বসি।
কৌশলাদি ব্যালকনিতে গিয়ে আমাকে জিজ্ঞেস করলেন, আমার ফাইল তোমরা কোথায় উদ্ধার করলে জয়ন্ত? বললুম, কর্নেলের মুখে সব শুনবেন, আমার কিছু বলতে মানা। কৌশলাদি শ্বাস ছেড়ে বললেন, কর্নেল সরকার আমার মামা জগদীপ সিনহার বন্ধু। কর্নেলের সঙ্গে তার আলাপ হয়েছিল আমেরিকার হিস্টনে। মামা ওখানে একটা বড় তেল কোম্পানিতে ইঞ্জিনিয়ার ছিলেন। আরব গেরিলাদের একটা গুপ্ত সংগঠন সেই অয়েল কোম্পানির শোধনাগারে অন্তর্ঘাতের চক্রান্ত করেছিল। মামা কোন সূত্রে তা জানতে পেরেছিলেন। সেই সময় একটা বাঙালি ক্লাবে দৈবাৎ মামার সঙ্গে কর্নেলের আলাপ হয়। মামা প্রাণ ভয়ে কোম্পানিকে চক্রান্তের কথা জানাতে পারছিলেন না, কিন্তু তিনি কথায় কথায় কর্নেলকে জানান। কর্নেলের সামরিক জীবনের এক মার্কিন বন্ধু তখন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পদস্থ অফিসার। কর্নেল তার সাহায্যে গুপ্ত সংগঠনের সব লোককে পাকড়াও করেন। এবার আমি যখন চন্দনপুর অনসিতে প্রকৃতি পরিবেশ সম্মেলনে যোগ দিতে আসছি, তখন মামা কলকাতায় কর্নেলকে ফোন করে তাকে আমার কথা বলেন, কারণ আমার রিসার্চের ব্যাপারটা মামা জানতেন। মামা আমাকে পই পই করে নিষেধ করেছিলেন, যেন গুণাক্ষরে আমার গবেষণার ফলাফলের কথা কাউকেও না বলি। আমি আমার পেপার পড়ার সময় মাঝে মাঝে যে ব্যাখ্যা দিচ্ছিলাম, তাতেই সম্ভবত কেউ জেনে ফেলেছিল আমি কোথায় পৌঁছে গেছি। বললুম, এতক্ষণে বুঝতে পারলুম কর্নেল কেন সম্মেলনে আসবার আগে এখানকার পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলে রেখেছিলেন। এই সময় নিচের রাস্তায় পাগলাবাবু চিৎকার শোনা গেল, চিচিং ফাঁক, চিচিং ফাঁক। এই দরজা খুলল, আলি বাবা ঢুকলো। তারপর মাথায় এক হাত, কোমরে এক হাত রেখে তিনি সেই বিদঘুটে সুরে পদ্যটা গাইতে শুরু করলেন। পাখি সব করে রব রাতি পোহাইল, মাইরি রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল, মাইরি সকলি ফুটিল, মাইরি মা কালীর দিব্যি রাতি পোহাইল। তারপর হঠাৎ নাচ গান বন্ধ করে পাগলাবাবু এই পূর্বাচল হোটেলের দিকে তর্জনী তুলে চেরা গলায় আবার চিৎকার করলেন, চিচিং ফাঁক, চিচিং ফাঁক। দরজায় কেউ জোরে নক করছিল। দরজা খুলতে গিয়ে মনে পড়ে গেল কর্নেলের কথা, সাবধানে থেকো। তাই আমার প্যান্টের ডান পকেটে .22 ক্যালিবারের রিভলভারের বার ডান হাতে ধরে মা হাতে দরজা খুলে দিলুম। কিন্তু কোনো আততাই নয়। হোটেলের ম্যানেজার মিস্টার মহাপাত্র। বললুম, কি ব্যাপার মিস্টার মহাপাত্র? তিনি বললেন, কর্নেল সাহেব আছেন? না, উনি সম্ভবত 3 তলায় ডক্টর হাজরার সুইটে গেছেন। কিছু বলতে হবে? ম্যানেজার আসতে বললেন। ডিটেকটিভ ইন্সপেক্টর মিস্টার পট্টনায়ক আমাকে ফোন করে জানালেন প্লেন ড্রেসে কয়েকজন পুলিশ এখনই হোটেলে আসছে। একজন এসআই তাদের নিয়ে যাচ্ছেন। গাড়ি দূরে রেখে তারা হেঁটে এখানে আসবেন। আইডেন্টিটি কার্ড দেখাবেন এসআই, আমি যেন তাদের লাউঞ্জে ঢুকতে দিই। কর্নেল সাহেবকে ওর বলা আছে, কিন্তু আমি ভয় পেয়েছি। আবার কি হাঙ্গামা বাঁধাবে পুলিশ, হোটেলের সুনাম নষ্ট হবে। কথাগুলো শুনে চাপা উত্তেজনা জেগেছিল মনে। মুখে নির্বিকার ভাব ফুটিয়ে বললুম, কি আর করবেন মিস্টার মহাপাত্র, হোটেলে একটা মার্ডার হয়েছে, একটু হাঙ্গামা তো সহ্য করতেই হবে। ম্যানেজার ভদ্রলোক জোরে শ্বাস ফেলে নিচে নেমে গেলেন। দরজা বন্ধ করে ব্যালকনিতে গিয়ে বসলুম। কৌশলাদি জিজ্ঞেস করলেন, কি হয়েছে জয়ন্ত? বললুম, আবার পুলিশ আসছে শুনে ম্যানেজার বিব্রত বোধ করছেন। পুলিশ আসছে? তার মানে তদন্ত করে কোনো নতুন তথ্য পেয়েছে ওরা? সম্ভবত। কৌশলাদি একটু চুপ করে থাকার পর বললেন, খুনি ফাইল চোর হয়তো এখনো এই হোটেলে আছে। থাকতেই পারে। আমরা দুজন, আপনি, তারপর হাজরা দম্পতি এবং ডক্টর পান্ডে, এই 6 জন বাদে আর 5 জন বোর্ডার এখন হোটেলে আছেন। সেই 5 জনের মধ্যে কেউ, বলেই আমার মুখ দিয়ে বেরিয়ে গেল,
আচ্ছা কৌশল্যাদি, আপনি আজ সকাল বা দুপুরে হোটেলের আশেপাশে কোনো শিখ ভদ্রলোককে দেখেছিলেন? কৌশল্যাদি একটু চমকে উঠে বললেন, শিখ ভদ্রলোক? হ্যাঁ, মাথায় পাগড়ি, মুখে গোঁফদাড়ি, হাতে বালা আর কোমরে কৃপান, বেশ বলিষ্ঠ গড়ন। হ্যাঁ হ্যাঁ, ব্যালকনি থেকে দেখেছিলাম। এই হোটেলের দক্ষিণে যে ঢিবিটা আছে সেখানে ঘন জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে চলা একটা পথ আছে দেখেছি। সেই পথ ধরে একজন শিখ ভদ্রলোক নেমে আসছিলেন। তারপর নিচের রাস্তায় একটা অটোরিকশা ভাড়া করে ভদ্রলোক চলে গেলেন। তখন 10টা বা সোয়া 10টা হবে। কিন্তু কেন এ কথা জিজ্ঞেস করছো তুমি? একটু হেসে পড়লুম। যথাসময় জানতে পারবেন, কিন্তু কথাটা আগে যদি... কি বলছো বুঝি না। আগে বলার কি কারণ ছিল? তোমরা তো জিজ্ঞেস করনি, তাহলে বলতুম। দরজায় কেউ নক করলো আবার, দুবার। তবু সতর্কভাবে দরজা ফাঁক করে দেখলুম কর্নেল দাঁড়িয়ে আছেন। সরে এলুম। কর্নেল দরজা বন্ধ করে বললেন, ডক্টর হাজরা তার রিসার্চ পেপার পেয়ে খুব খুশি। আমাকে সঙ্গে নিয়ে পাশেই ডক্টর পান্ডের সুইটে গেলেন। তারপর ডক্টর পান্ডে রিসার্চ পেপার দেখতে দেখতে হঠাৎ বললেন, এই পাগলা বাবুটি সাংঘাতিক লোক। বিকেলে দুর্গপ্রাসাদের ওখানে তিনি সমুদ্র দর্শনে গিয়েছিলেন। হঠাৎ পাগলাবাবু একটা পাথরের আড়াল থেকে উঠে একটা বাঁকা ছুরি বের করে হুমকি দিল, পকেটে টাকা আর রিস্ট ওয়াচ খুলে দাও, নইলে প্রাণে মারা যাবে। ডক্টর পান্ডে মাথা ঠান্ডা রেখে তাকে ঘুড়ি খুলে দেওয়া ছল করে আচমকা একটা পাথর তুলে মারতে যান। তখন বজ্জাতটা পালিয়ে যায়। বললুম, হ্যাঁ হ্যাঁ, দৃশ্যটা আমি ব্যালকনি থেকে দেখেছি। কর্নেল বললেন, কিন্তু ডক্টর পান্ডে একটা আশ্চর্য কথা বললেন, সেই বাঁকা ছুরিটা নাকি একটা কৃপান। একমাত্র শিখরাই ওই কৃপান ব্যবহার করেন। কৃপানের খাপটা একটা কাপড়ের ফিতের সঙ্গে বাঁধা ছিল। কথাটা শুনে আমি বললুম, ডক্টর পান্ডে কি এলাকায় কোনো শিখ ভদ্রলোককে দেখেছেন? ডক্টর পান্ডে চমকে উঠে বললেন, পার্বতীর মন্দিরে যাওয়ার সময় তিনি হোটেলের দক্ষিণ দিকের জঙ্গলের পথে একজন শিখকে আসতে দেখেছিলেন। কৌশল্যাদি বলে উঠলেন, আমিও দেখেছি। ওই জঙ্গলের পথে সে আসছিল, জয়ন্তকে বলছিলুম। কর্নেল কেন একটু হেসে উঠলেন। তারপর চেয়ারে হেলান দিয়ে বসে চুরুট ধরালেন। তারপর হাসতে হাসতে বললেন, অতি বুদ্ধির গলায় দড়ি বলে বাংলায় একটা প্রবাদ বাক্য আছে। কৌশল্যাদি বললেন, কেন এ কথা বলছেন? কর্নেল কিছু বলার আগে আমি বললুম, কিন্তু একটা কথা আমার মাথায় ঢুকছে না। খুনি ফাইল চোর শিখ সাজতে গেল কেন? ইচ্ছে করলে তো সে যে কোনো জায়গায় গোপনে বাকি লাইলানের দড়িটা পুড়িয়ে ফেলতে পারত। পাগড়ি, দড়ি, কৃপান, কুর্তা, চুস্ত পাজামা আর বালা টালা পরে শিখ সেজেছিল কেন? কর্নেল সোজা হয়ে বসে বললেন, আমাকে সে বিভ্রান্ত করতে চেয়েছিল। আমাকে মানে পুলিশকেও। আমার পার্টি গণিত জয়ন্ত। তুমি আর আমি যখন ডান দিকে বালিয়ারি ঝাউবনের দিকে যাচ্ছিলুম, তখনই সে আমাকে বিভ্রান্ত করার সুযোগটা নেয়। আমরা অন্যদিকে গেলেও সে একই সুযোগ নিত। সুযোগ নিত মানে? এটুকু তোমার মাথায় আসছে না? ইচ্ছে করেই সে পুরো লাইট হাউসের কাছে বালিতে দড়িটুকু পুঁতে রাখতে ছুটে গিয়েছিল। সে লক্ষ্য করেছিল আমরা ওদিকেই যাচ্ছি। অমনি সে হোটেলের পিছনে ঢিবির জঙ্গল থেকে শিখ সেজে রাস্তায় নেমেছিল। অটোরিকশা হোটেলের নিচে সব সময় পাওয়া যায়। অটোরিকশা লাইট হাউসের কাছাকাছি রাস্তায় দাঁড় করিয়ে সে দড়িটুকু পুঁতে রাখতে গিয়েছিল এবং লক্ষ্য রেখেছিল তোমার বা আমার চোখে যেন সে পড়ে। তাতে আমাদের কৌতূহল বা সন্দেহ জাগবেই। জেগেছিল বইকি। তাই আমরা দেখতে গিয়েছিলাম সে পুরো অজগর অধ্যুষিত লাইট হাউসের কাছে কি করছিল। সে বালি খুঁড়ে জায়গাটা আমাদের চোখে পড়ার মতো করে রেখেছিল। ওটাই তার ফাঁদ। আমরা ঠিকই ফাঁদে পড়লুম।
একজন শিখকে খুনি ফাইল চোর সাব্যস্ত করে ফেললুম। অন্তত কয়েক ঘন্টা সে আমাদের ভুল পথে ছোটাতে পেরেছিল, তাই না? ঠিক, আপনি ঠিকই বলেছেন। অতি বুদ্ধির গলায় দড়ি। কর্নেল হাসলেন। পাগলা বাবুকে কৌশল্যার সাহায্য করা উচিত। অন্তত তাকে কোনো মেন্টাল হসপিটালে রেখে চিকিৎসার ব্যবস্থা করা উচিত। উনিই তোমার ফাইল উদ্ধার করেছেন। কৌশল্যা বলল, নিশ্চয় করব, উনি যদি আমার সঙ্গে যেতে চান। তো উনি কি করে আমার ফাইল উদ্ধার করলেন একটু খুলে বলুন। কর্নেল সংক্ষেপে ঘটনাটা বললেন। তারপরই টেলিফোন বেজে উঠল। টেলিফোন ধরে কর্নেল সাড়া দিলেন। তারপর ক্রমাগত হ্যাঁ, ওকে, ঠিক আছে ইত্যাদি বলে গেলেন। তারপর ঘড়ি দেখে বললেন, 7:30 বাজে, চলো আমরা নিচে যাই। ওসি মিস্টার জেনা এবং ডিটেকটিভ ইন্সপেক্টর মিস্টার পট্টনায়ক সদল বলে আসছেন। কৌশল্যাদি উঠে দাঁড়িয়ে বললেন, আবার কি জেরা শুরু হবে? কর্নেল বললেন, না, একটা নাটক দেখতে পাবে। বিস্মিত কৌশল্যাদি আমার দিকে তাকালেন। আমি বললুম, চলুন না। কর্নেল তার কিট ব্যাগ নিয়ে বেরোলেন। বললেন, নাটকের সময় তোমরা চুপ করে থাকবে। আমরা দুজনে তাকে অনুসরণ করলুম। মনে মনে বললুম, আমি সাংবাদিক, চুপ করে থাকার গ্যারান্টি দিচ্ছি না। লাউঞ্জে ছড়িয়ে ছিটিয়ে কয়েকজন অচেনা লোক বসে আছে দেখলুম। বাড়ির সামনে অল্প ভিড়। ক্যান্টিনে কয়েকজন বোর্ডার বসে চা বা কফি খাচ্ছেন। আমরা লাউঞ্জের রিসেপশনের কাছাকাছি এবং হোটেলের দরজা সামনাসামনি বসলুম। ম্যানেজার মিস্টার মহাপাত্র এসে চাপা স্বরে বললেন, সঞ্জয়ের ডিউটি শেষ, কিন্তু তাকে যেতে দিইনি। কর্নেল বললেন, ওকে ওভার ডিউটির টাকা দেবেন, দেওয়া কর্তব্য। মিস্টার মহাপাত্র একটু হেসে বললেন, আপনি যখন বলছেন তাই দেওয়া হবে, তাহলে সঞ্জয় খুশি হবে। কিছু বুঝলুম না, কিন্তু এখন কর্নেলের হাবভাব অন্যরকম। বাঘ শিকারের ওপর ঝাঁপ দেওয়ার আগে যেমন ঘাপটি মেরে বসে, ওর চেহারায় সেই ভঙ্গি। 5 মিনিটের মধ্যেই 2 পুলিশ কর্তা এসে ঢুকলেন। লক্ষ্য করলুম লনে সশস্ত্র পুলিশ বাহিনী এসে দাঁড়ালো। মিস্টার জেনা এবং মিস্টার পট্টনায়ক লাউঞ্জে 2টো খালি আসনে বসলেন। অস্বস্তিকর স্তব্ধতা। মনে হচ্ছিল আমরা চলেছি চূড়ান্ত বিস্ফোরণের 0 আওয়ারে। কাউন্টডাউন শুরু হয়ে গেছে। 10, 9, 8, 7, 6, 5। ডক্টর হাজরা এবং তার স্ত্রী নেমে এলেন। কোনো দিকে না তাকিয়ে তারা ক্যান্টিন হলে ঢুকলেন। ম্যানেজার পাথরের মূর্তির মতো কাউন্টারে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছেন। রিসেপশনে এক তরুণী টেলিফোন তুলে কাকে বলল, বিল পাঠিয়ে দিচ্ছি স্যার, ব্যাগে জানতে লোক যাচ্ছে। বুঝলুম ডক্টর বিক্রমজিৎ পাণ্ডে চেক আউট করছেন। 7:45 বাজে। ও ট্রেন রাত 9টার পর। কিছুক্ষণ পরে একজন হোটেল বয় ডক্টর পাণ্ডের ব্যাগেজ নিয়ে নেমে রিসেপশনের কাছে এলো। তারপর ডক্টর পাণ্ডে নেমে এসে বললেন, মিস্টার মহাপাত্র, পেমেন্ট করব। ডক্টর হাজরা ক্যান্টিন হল থেকে তাকে দেখতে পেয়ে হন্তদন্ত হয়ে এলেন। বললেন, এখনই চলে যাচ্ছেন? ডক্টর পাণ্ডে বললেন, একটু সময় হাতে রেখে যাওয়াই ভালো। অটোরিকশা বলা আছে তো? বলা নেই, নিচে পেয়ে যাব। বলে ডক্টর পাণ্ডে পার্স থেকে টাকা বের করে ম্যানেজার মিস্টার মহাপাত্রর হাতে দিলেন। তারপর রিসিট নিয়ে পা বাড়ালেন। আপনার মিসেস কোথায় মিস্টার হাজরা? ওই তো ক্যান্টিনে বসে আছে। বলে ডক্টর হাজরা তার স্ত্রীকে হাতের ইশারায় ডাকলেন। মালবিকা হাজরা এসে বললেন, চলে যাচ্ছেন মিস্টার পাণ্ডে? আমার খুব খারাপ লাগছে। কয়েকটা দিনের সুন্দর স্মৃতি মনে গাঁথা থাকলো। বেড়াতে ভালোই লেগেছে, শুধু ওই হতভাগা মেয়েটির কথা কাঁটার মতো বিঁধছে। ওরা পরস্পর নমস্কার করার পর ডক্টর পাণ্ডে দরজার দিকে এগোচ্ছেন। হঠাৎ কর্নেল উঠে গিয়ে তার সামনে দাঁড়িয়ে বললেন, 1 মিনিট, আপনার সঙ্গে একটু কথা আছে। ডক্টর পাণ্ডের কাঁধে একটা ব্যাগ। কয়েক পা সরে গিয়ে তিনি ব্যাগটা দেখিয়ে হাসলেন।
এতে কোনো চোরাই মাল নেই কর্নেল সরকার। কর্নেল বললেন, চোরাই মালটা এখন আমার এই ব্যাগে শর্মাজি। ডক্টর পান্ডে চাপা গর্জে বললেন, কি শর্মাজি মানে? কি বলতে চান আপনি? রাহুল শর্মাকে শর্মাজি বললে অপরাধ হয় না। মিস্টার জেনা এবং মিস্টার পট্টনায়ক এগিয়ে এলেন সঙ্গে সঙ্গে। তারপর লাউঞ্জ থেকে কয়েকজন সাদা পোশাকের পুলিশ এসে ঘিরে ধরল ডক্টর পান্ডেকে। আমি হতবাক, কৌশল্যাতিও তাই। এ কি দুঃস্বপ্ন? ডিটেকটিভ ইন্সপেক্টর মিস্টার পট্টনায়ক বললেন, রাহুল শর্মা, তোমাকে একটি হত্যা, চুরি এবং মিসপার্সনিফিকেশনের অপরাধে গ্রেফতার করা হলো। দুজন সাদা পোশাকের পুলিশ ডক্টর পান্ডে বেশি রাহুল শর্মার দুটো হাতে হাতকড়ি এঁটে দিল। বার, লাউঞ্জ এবং ক্যান্টিন থেকে বোর্ডাররা এসে ততক্ষণে ভিড় করেছেন, কিন্তু পুলিশের লোকেরা তাদের কাছে আসতে দিল না। সত্যি এ এক জমাটি নাটক। আমি স্বপ্নেও কল্পনা করিনি ডক্টর পান্ডে একজন জাল মানুষ। কর্নেল বললেন, রাহুল শর্মা, আজই আমরা খবর নিয়েছি পাটনায় ডক্টর বিক্রমজিৎ পান্ডে এখানে রওনা হওয়ার আগের দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিনি নার্সিংহোমে ভর্তি হন, আর সেই সুযোগে তার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট রাহুল শর্মা তার তৈরি সেমিনার পেপার, আমন্ত্রণপত্র, এমনকি তার এক প্যাকেট নেম কার্ড চুরি করে নিজেই ডক্টর পান্ডে সেজে এখানে চলে আসে। আমি অবাক হয়ে শুনছিলাম। এবার সাংবাদিকতার অভ্যেসবশেই বলে উঠলাম, এই সম্মেলনে বহু বিজ্ঞানী এসেছিলেন। ডক্টর বিক্রমজিৎ পান্ডেকে তাদের চেনার কথা। কেন তারা চুপ করেছিলেন? কর্নেল মুখ খোলার আগে ডিটেকটিভ ইন্সপেক্টর কল্যাণ পট্টনায়ক সহাস্যে বললেন, আপনি একজন সাংবাদিক, ঠিক প্রশ্নই তুলেছেন, কিন্তু এর উত্তর আমরা পেয়ে গেছি। টেলিফোনে পাটনায় ডক্টর পান্ডের সঙ্গে আজ দুপুরে যোগাযোগ করেছিলুম। তিনি নার্সিংহোম থেকে বাড়ি ফিরে তার ল্যাব অ্যাসিস্ট্যান্টের কুকীর্তি জানতে পেরেছিলেন, কিন্তু তিনি জানতেন না সে চন্দনপুর অনসিতে প্রকৃতি পরিবেশ সম্মেলনে নিজেই ডক্টর পান্ডে সেজে যোগ দিতে এসেছে। আমার মুখে এই কথাটা জানার পর ডক্টর পান্ডে বললেন, তিনি এই সম্মেলনে আমন্ত্রিত বিজ্ঞানীদের তালিকা দেখে তার সহকারী এই রাহুল শর্মাকে বলেছিলেন, সরকার কি যে করছেন, অজানা অচেনা সব ভুইফোর বিজ্ঞানীদের নিয়ে এমন একটা গুরুত্বপূর্ণ সম্মেলন করছেন। ওদের মধ্যে ব্যাঙ্গালোরে জিনোম বিজ্ঞানী ডক্টর রঘুবীর আচার্যের নামটা তার পরিচিত, তবে তার সঙ্গে আজও তার দেখা সাক্ষাৎ হয়নি। হ্যাঁ, অশোক শাটের মুখে দিল্লির আর এক জিনোম বিজ্ঞানী ডক্টর কৌশল্যা বর্মনের কথা তিনি শুনেছেন। সেই মহিলা বিজ্ঞানী নাকি জিনোম তত্ত্ব ঘেটে একটা বৈপ্লবিক ফর্মুলা তৈরি করেছেন। অশোক শাটে এ প্রসঙ্গে তাকে বলেছিলেন, ফর্মুলাটা সত্য হলে ভারতের শত্রু রাষ্ট্ররা তো বটেই, বিদেশি রাষ্ট্র কোটি কোটি ডলার দাম দিয়ে কিনে নেবে। জয়ন্তবাবু, তাহলেই বুঝুন কেন এই সুযোগ ছাড়তে চায়নি রাহুল শর্মা। সকর্ণে এইসব কথা ডক্টর পান্ডের মুখে শোনার পর সে তককে তককে ছিল। কৌশল্যাদি কিছু বলতে যাচ্ছিলেন। কর্নেল তাকে ইশারায় থামিয়ে দিয়ে বললেন, হ্যাঁ, অশোক শাটে জাল ডক্টর পান্ডেকে দেখে নিশ্চয়ই অবাক হয়েছিলেন, কারণ তিনি ডক্টর পান্ডের এই সহকারীকে চেনেন। ঠিক এখানেই একটা গোপন চুক্তি হয়ে যায় দুজনের মধ্যে। অশোক শাটের উপস্থিতিতে কৌশল্যার সেই ফর্মুলা ফাইল চুরি হলে কৌশল্যার সন্দেহ হবে অশোক শাটেকেই। কৌশল্যা পুলিশকে তার পেছনে ছোটাতো, তাই অশোক শাটে চলে যাওয়ার পর চুরিটা হোক। কৌশল্যা, এবার তুমি বলো, অশোক শাটে চলে যাওয়ার পর দিনও তুমি তোমার ফর্মুলার ফাইল আছে দেখেছিলে কিনা? কৌশল্যা বললেন, হ্যাঁ ছিল, আপনাকে তো বলেছি কোথায় এবং কিভাবে রাখা ছিল। কর্নেল বললেন, অশোক শাটে চলে যাওয়ার আগে রাহুল শর্মাকে ওই ফাইল চুরির জন্য চরম তাগিদ দিতেই হোটেল দ্য শার্ক থেকে একজন কর্মীর হাতে একটা চিঠি পাঠিয়েছিলেন। সেই কর্মী চিঠিটা তার নির্দেশ অনুসারে সরাসরি জাল ডক্টর পান্ডের হাতে দিতে এসেছিল, কিন্তু রিসেপশনে খোঁজ নেওয়ার সময় কর্মীটি বাবু দণ্ডধর দাস, যিনি দাসবাবু নামে পরিচিত, তাকে ভুল করে ডক্টর পান্ডের নামের বদলে ডক্টর পন্ডা নাম বলে। মুখ আটা খামে শুধু লেখা ছিল ডক্টর পান্ডে,
এখন মজার ব্যাপার হলো 4 তলার 22 নম্বর সিঙ্গেল সুইটে আছেন সম্বলপুরের জনৈক ডাক্তার নন্দ কিশোর পণ্ডা। উড়িষ্যায় এই পদবি সুপরিচিত। অন্যমনস্ক দাসবাবু হোটেল বয় সঞ্জয়কে হোটেল দ্য শার্কের কর্মী অনন্তের সঙ্গে ডক্টর পণ্ডার ঘরে পাঠান। সঞ্জয় এখানে উপস্থিত আছে, যথাসময় সে কথা বলবে। এইবার আমি ডক্টর নন্দকিশোর পণ্ডাকে অনুরোধ করছি, বাকিটুকু তিনি বলুন। লাউঞ্জের এক প্রান্তে ভিড় থেকে একজন স্থূলাকায় ভদ্রলোক এগিয়ে এলেন। তিনি আড়ষ্টভাবে কষ্টকর ইংরেজিতে বললেন, আমি খামে লেখা নামটা ভালো করে পড়িনি। পিএনডি এই 3টে হরফ চোখে পড়েছিল শুধু, কিন্তু খামের মুখ ছিঁড়ে চিঠি পড়ে আমি মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলুম না। লেখা আছে লাল ফাইল, 1 লক্ষ টাকা পুরস্কার, তলায় শুধু এএস লেখা। কিছুক্ষণ পরে আমার মনে হলো এই অদ্ভুত চিঠি তাহলে অজিত সান্যালের দুষ্টুমি। কর্নেল বললেন, কে অজিত সান্যাল সে কথা বলুন। ডক্টর পণ্ডা বললেন, আপনারা যাকে পাগলাবাবু বলে জানেন, তিনি আমাদের সম্বলপুরেরই আর এক ডাক্তার ছিলেন। জানি না কেন তিনি গত বছর হঠাৎ পাগল হয়ে নিখোঁজ হন। তাকে চন্দনপুর অনসিতে বেড়াতে এসে আবিষ্কার করেছিলাম। উনি আমাকে দেখেই পালিয়ে যান। তো চিঠিটা পাওয়ার পর ধরেই নিলুম পাগল ডাক্তারের কীর্তি। আজ সন্ধ্যার একটু আগে উনি নিচের রাস্তায় নাচ গান করছিলেন, তখন তাকে চিঠিটা খামশুদ্ধ দেখিয়ে। আমি সাংবাদিক বলে এখানে পরিচিত, তাই তার কথার ওপর প্রশ্ন করলুম, আপনি চিঠিটা তাহলে রেখে দিয়েছিলেন কাছে? হ্যাঁ, অজিত আমার বন্ধু। পাগল হয়ে আমার সঙ্গে কেন এই মজা করেছেন জানতে ইচ্ছে করছিল। পাগলামি তো বটেই, তবু এই সুযোগে যদি তার সঙ্গে কথা বলা যায়, তাই তাকে চিঠিটা দেখালুম। বললুম, লাল ফাইল কি অজিত? 1 লক্ষ টাকা পুরস্কার আমাকে দেবে কেন? অজিত ডাক্তার আমার হাত ধরে টেনে রাস্তার একধারে নিয়ে গেলেন। বাচ্চা ছেলের মতো খিলখিল করে হেসে বললেন, গাধার গলায় লাল ফাইল ছিল, গাধাটা চিবিয়ে খেয়ে ফেলেছে। ওরে বাবা, 1 লক্ষ টাকা পুরস্কার, এ কি কম কথা? চলে যাও, মাথায় টাক মুখে দাড়ি সান্তা ক্লজের কাছে। জানো না, সান্তা ক্লজ পুরস্কার দেয়। ওকে জিজ্ঞেস করলুম কে তিনি। তখন অজিত ডাক্তার 2টো হাত গোল করে 2 চোখে রেখে বললেন, পাখি দেখে প্রজাপতি পেলেই। ওরে বাবা, খপ করে ধরে, আমি পালাই। অজিত ডাক্তার দৌড়ে বিচের দিকে চলে গেলেন। তারপর আমার মনে পড়ল, যার কথা অজিত বলল তাকে তো আমি দেখেছি। এই হোটেলে তিনি আছেন। রিসেপশনের দাসবাবুকে নাম জিজ্ঞেস করলুম। উনি বললেন, কর্নেল নীলাদ্রি সরকার। কর্নেল বললেন, আমি তখন সবে আমার সুইট থেকে বেরিয়ে ডক্টর হাজরার রিসার্চ পেপার নিয়ে 3 তলায় উঠছি। ডক্টর পণ্ডা বললেন, আপনার সঙ্গে কথা আছে। ওর কথা শুনে খামশুদ্ধ চিঠিটা পকেটে রেখে দিয়ে বললুম, নিচে ক্যান্টিনে গিয়ে অপেক্ষা করুন, সব বুঝতে পারবেন। এবার হোটেল বয় সঞ্জয় তার কথা বলুক। ম্যানেজার মিস্টার মহাপাত্র সঞ্জয়কে ঠেলে বের করে দিলেন। ডিটেকটিভ ইন্সপেক্টর মিস্টার পট্টনায়ক ওড়িয়া ভাষায় তাকে জিজ্ঞেস করলেন, হোটেল দ্য শার্কের অনন্তের সঙ্গে তুমি ডক্টর পণ্ডাকে চিঠি দিতে গিয়েছিলে? সঞ্জয় ওড়িয়াতে জবাব দিল, হ্যাঁ স্যার, আমার সামনে অনন্ত ডক্টর পণ্ডাকে চিঠি দিল। কর্নেল আমাকে অবাক করে দিয়ে ওড়িয়াতে তাকে বললেন, পরশু সন্ধ্যার আগে কি দেখেছিলে সেই কথাটা এবার বলো। সঞ্জয় ঢোক গিলে বলল, আমি 4 তলায় 21 নম্বরে চা দিতে যাচ্ছিলুম। 3 তলায় ওঠার সময় দেখলুম উনি 17 নম্বর সুইট থেকে বেরিয়ে একটা লাল রঙের প্যাকেটের মতো জিনিস সাথে করিডোর দিয়ে জোরে হেঁটে চলে গেলেন। তারপর নিজের ঘরে ঢুকলেন। ওসি রণবীর জেনা ধমক দিলেন, উনি কে, দেখিয়ে দাও। সঞ্জয় জাল ডক্টর পাণ্ডে অর্থাৎ রাহুল শর্মাকে তর্জনী তুলে দেখিয়ে দিলেন। ওসি মিস্টার জেনা হাসলেন। রাহুল শর্মা কোন দোকানে দড়ি কিনেছিল তার খোঁজ আমরা পেয়েছি। কোন অটোরিকশাতে নিজের শিখের ছদ্মবেশে চেপেছিল
তাও আমরা খুঁজে বের করেছি। কর্নেল বললেন, আমাদের বিভ্রান্ত করে ভুল পথে ছোটাতে এই রাহুল শর্মা শিখ সেজেছিল। তিনি কিটব্যাগ থেকে শিখের ছদ্মবেশ বের করে মিস্টার জেনার হাতে তুলে দিলেন। ডিটেকটিভ ইন্সপেক্টর মিস্টার পট্টনায়ক বললেন, স্থানীয় সমুদ্র বিজ্ঞানী উমেশ ঝার সঙ্গে এই জাল ডক্টর পান্ডে ভাব জমিয়েছিল। ডক্টর ঝা ডক্টর পান্ডেকে কখনো দেখেননি। তিনি রাহুল শর্মাকে নিজের বাড়িতে খাইয়েছিলেন। ডক্টর ঝা নিরীহ গোবেচারা ভালো মানুষ। তিনি তখনও জানতেন না তার সঙ্গে জাল ডক্টর পান্ডের ভাব জমাবার উদ্দেশ্য কি। বছর 2 আগে সমুদ্রবিজ্ঞানের এক শিখ কর্মী তার অধীনে কাজ করতেন। বদলি হয়ে যাওয়ার সময় শিখ কর্মী মহিন্দর সিং তার বসের অভিপ্রায় অনুসারে এক প্রস্ত শিখ পোশাক তাকে স্মারকচিহ্ন হিসেবে উপহার দিয়ে যান। সেই পোশাক ডক্টর ঝার বসার ঘরের দেওয়ালে সাজানো ছিল। নেমন্তন্ন খেতে গিয়ে তার জাল ডক্টর পান্ডে চোখে পড়েছিল। আজ সকালে এই জাল ডক্টর পান্ডে তার বাড়ি গিয়ে কৌতুকের ছলে শিখ সাজতে চেয়েছিল। ডক্টর ঝা কৌতুক ভেবেই তাকে শিখের পোশাক দেন, পাগড়ি, কুর্তা, চুস্ত পাজামা, কঙ্গন, বালা আর কৃপান। বাকি রইল গোফদারি। গোফদারি শর্মার সঙ্গে নিয়েই এসেছিল, যদি কোনো প্রয়োজনে লাগে। শিখ সেজে সে ডক্টর ঝাকে বলেছিল। পূর্বাচলে গিয়ে সে তার বন্ধু ডক্টর হাজরা, বিশেষ করে ডক্টর হাজরার স্ত্রী মালবিকা হাজরার সঙ্গে কৌতুক করবে। তারপর ডক্টর ঝার এই সুভেনির সে ফেরত দেবে। মিস্টার মহাপাত্র বললেন, ডক্টর উমেশ ঝা বেলা 11টা নাগাদ এসে আমাকে ডক্টর পান্ডের কথা জিজ্ঞেস করেছিলেন। আমি বললাম ডক্টর হাজরা সস্ত্রীক পার্বতীর মন্দিরে যাবেন বলছিলেন, হয়তো ডক্টর পান্ডে তাদের সঙ্গেই গেছেন। শুনে ডক্টর ঝা হাসতে হাসতে আমাকে ডক্টর পান্ডের শিখ সেজে হাজরা দম্পতির সঙ্গে কৌতুক করার ব্যাপারটা বললেন। আমিও তখন এটা নিছক কৌতুক ভেবেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি বেগতিক দেখে শিখ সেজে পালাবে বলেই শর্মা পোশাক ফেরত দেয়নি ডক্টর ঝাকে। কর্নেল বললেন, শিখ সেজে রাহুল শর্মা পার্বতীর মন্দিরে গিয়ে কোনো গোপন জায়গায়, সম্ভবত উল্টো দিকে ঝোপের আড়ালে পোশাক বদলে মটকার ধুতি চাদর পরে সাত্বিক ভক্ত সেজে নিয়েছিল। তাকে নিয়ে যাওয়া অটোরিকশা ড্রাইভার তখন তাকে চিনবে কেমন করে? যাই হোক, সে খালি অটোরিকশা ড্রাইভারকে তার জন্য অপেক্ষা করতে বলে 20 টাকা অগ্রিমও দেয়। আপনি ঠিক ধরেছেন মিস্টার মহাপাত্র। বিপদ বুঝলে শিখ সেজে পালাবে বলেই পোশাক লুকিয়ে রেখেছিল রাহুল শর্মা। মিস্টার পট্টনায়ক বেতন নাচিয়ে রাহুল শর্মাকে বললেন, তোমার বাঁচবার কোনো উপায় নেই। সেই অটোরিকশা ড্রাইভার একজন সাক্ষী। ডক্টর উমেশ ঝাও তোমার কীর্তি শুনে আগুন হয়ে জ্বলছেন। কর্নেল মুখে দুঃখ ফুটিয়ে বললেন, বেচারি কৌশল্যার ফাইলটাই পাওয়া গেল না। বেওয়ারিশ গাধাটা হয়তো সত্যি ওটা চিবিয়ে খেয়ে ফেলেছে। তা খাক, আপদ গেছে। কি বলো কৌশল্যা? কৌশল্যাদি শুধু একটু হাসলেন। তাহলে আসামি নিয়ে আমরা এবার রওনা হই। এই নাটকের প্রধান কৃতিত্ব কিন্তু একান্তভাবে কর্নেল নীলাদ্রি সরকারের। বলে ডিটেকটিভ ইন্সপেক্টর মিস্টার পট্টনায়ক, ওসি মিস্টার জেনা এবং সাদা পোশাকের পুলিশের দলটি জাল ডক্টর পান্ডে অর্থাৎ রাহুল শর্মাকে নিয়ে বেরিয়ে গেলেন। তারপরেই আবার এক নাটক। পাগলাবাবু সবেগে লাউঞ্জে প্রবেশ করে চেঁচিয়ে উঠলেন, চিচিং ফাঁক! বাবা, ইয়া মোটা পাথর তুলে ছুঁড়ে মেরেছিল দস্যু সর্দার। আলিবাবা বলেই বেঁচে গেছি। কাশিম হলে অক্কা পেতুম। আলিবাবা আর 40 চোরের গল্প। মায়েরই বলছি, 1 কাপ কফি খেতে চেয়েছিলুম। বলে কি, তুই তো গাধার সঙ্গী, গাধা কি কফি খায়? ঘুঘু দেখেছ, ভাত দেখনি। আমি মায়েরই তককে তককে ছিলুম। বেটা ছেলেকে শুনিয়ে গান গাইতুম, পাখি সব করে রব রাতি পোহাইল। মায়েরই রাতি পোহাইল। পাখি ডাকছে সব ফর্সা, তোমার কারসাজি সব ফর্দাফাই। তাই কি না? কাননে কুসুম কলি সকলি ফুটিল, মায়েরই সকলি ফুটিল। বেটা খুব জব্দ হয়েছে।
চোরের ওপর বাটপাড়ি করেছিলুম, কিন্তু হায় হায়, অমন সুন্দর রোগা ভোগা নিরীহ মেয়েটার গলায় ফাঁস আটকে মারলে গো। ও হো হো হো। বলে পাগল ডাক্তার অজিত সান্যাল দু হাতে মুখ ঠেকে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ছুটে বেরিয়ে গেলেন। ডক্টর নন্দ কিশোর পণ্ডা তার পেছনে ছুটে গেলেন। অজিতবাবু, অজিতবাবু শুনুন। কৌশল্যাদি উঠে দাঁড়িয়ে বললেন, ওকে যেভাবে হোক আমি দিল্লি নিয়ে যাব, ওর চিকিৎসা করাবো। কর্নেল ডক্টর হাজরাকে জিজ্ঞেস করলেন, শ্রাবন্তীর বাবা বা অন্য কেউ আসেননি? মিসেস মালবিকা হাজরা চোখ মুছে বললেন, হতভাগিনীর বাবা তো রুগী, আর কে আছে যে ছুটে আসবে? আমি ও ডেড বডি বুকে করে নিয়ে যাব। বেঁচে থাকতে মেয়েটাকে দু চোখে দেখতে পারতুম না, এখন কষ্টে বুক ফেটে যাচ্ছে। ডক্টর হাজরা বললেন, আমি গিয়ে দেখি কি করা যায়। মালবিকা প্রায় গর্জে বললেন, চুপ করে বসে থাকো এখানে, আমিই যাচ্ছি। এক খুনে ডাকাতের সঙ্গে একা ঘুরে বেড়াতে পেরেছি, এটুকু পারবো না? দরদ উতলে উঠছে এতক্ষণে। বলে স্থূলাঙ্গিনী ভদ্রমহিলা চটির শব্দ তুলে বেরিয়ে গেলেন। ডক্টর হাজরা বিব্রতভাবে স্ত্রীকে অনুসরণ করলেন। আমি কৌশল্যাদিকে বললুম, মানব চরিত্র সত্যি দুর্জেয় কৌশল্যাদি। কৌশল্যাদি আস্তে বললেন, প্রথমে আমার সন্দেহ হয়েছিল চুরির সঙ্গে শ্রাবন্তীর মৃত্যুর কোনো সম্পর্ক নেই। মিসেস হাজরাই হয়তো প্রতিহিংসা বশে শ্রাবন্তীকে ফাঁসে আটকে মেরেছেন। কর্নেল ভারী গলায় বললেন, আমি তৃষ্ণার্ত। কৌশল্যা, জয়ন্ত, চলো ঘরে গিয়ে কফি খাওয়া যাক। নবকে ডেকে তিনি কফির অর্ডার দিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠলেন। দরজা খুলে আমি ব্যালকনির দিকে এগিয়ে গেলুম। ব্যালকনির দরজা খোলার পর সমুদ্রের দিকে তাকালুম। রাতের সমুদ্র যেন পাগলা বাবুর মতো হাহাকার করছে, আর ভেসে আসছে ভিজে উদ্দাম হাওয়ায় ক্রমাগত মৃত্যুর নোনা ঠান্ডা হিম গন্ধ। শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল সিরিজ থেকে সমুদ্রে মৃত্যুর ঘ্রাণ। পরের দিন এসে হাজির হব আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।